5.1-এর অঙ্কগুলো দেখব। প্রথমের যে অঙ্কটা বলেছে 1 নম্বর দাগে, আমার দিদি ও আমার বাবার বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। হিসেব করে দেখছি 16 বছর পরে আমার বাবার বয়স আমার দিদির বয়সের দ্বিগুণ হবে। যখন আমরা গ্রাফ পড়ছিলাম তখন আমরা এরকম অঙ্ক করেছি। এক্ষেত্রে কি বলছে, সহ সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করতে বলছে, আর লেখচিত্রের সাহায্যে দেখি সহ সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যায় কি না। আর 3 নম্বরটা বলছে লেখচিত্র থেকে আমার দিদি ও আমার বর্তমান বয়স লিখি। এটা একদম পিওরলি আগের চ্যাপ্টারে যে গ্রাফ ছিল সেই অঙ্ক। তাহলে আমরা এক্ষেত্রে ধরে নিই বাবার বয়স এক্স বছর, তাহলে দিদির বয়সটা আমরা আবার ধরে নিই, দিদির বয়স হচ্ছে ওয়াই বছর। শর্ত যেটা বলেছে, আমার দিদি ও আমার বাবার বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। তাহলে এই দুটো থেকে আমরা কি বলতে পারি, এক্স প্লাস ওয়াই সমান 55। এটা আমরা 1 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। দ্বিতীয় কেস বলছে হিসেব করে দেখছি 16 বছর পরে আমার বাবার বয়স আমার দিদির বয়সের দ্বিগুণ হবে। তাহলে 16 বছর পরে বাবার বয়স কত, এক্স প্লাস 16 বছর। একইভাবে 16 বছর পরে দিদির বয়স হবে ওয়াই প্লাস 16 বছর। তাহলে দ্বিতীয় শর্ত অনুযায়ী যে তখন বাবার বয়স দিদির বয়সের দ্বিগুণ, তার মানে এক্স প্লাস 16 যেটা, সেটা ওয়াই প্লাস 16-এর দ্বিগুণ হবে। তার মানে এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি ওয়াই প্লাস 16টা, তবে সেটা এক্স প্লাস 16-এর সমান হবে। তার মানে আমরা কীরকম লিখতে পারি, এক্স প্লাস 16 সেটা সমান 2 ইন্টু ওয়াই প্লাস 16। এক্স প্লাস 16 হয়, এখানে 2y প্লাস 32 হয়। এবার 2yটাকে বাঁদিকে নিয়ে আসলে নেগেটিভ হয়ে যাবে, 16টাকে ডান দিকে নিয়ে গেলে নেগেটিভ হবে, হয়ে গিয়ে সেটা 32 থেকে বিয়োগ হয়ে যাবে। 32 থেকে বিয়োগ হলে পড়ে থাকে 16। আমি এটা সরাসরি করে দিচ্ছি, এক্স মাইনাস 2y সমান হয়ে গেল 16। এইটা আমাদের 2 নম্বর সমীকরণ। এবারে আমরা এর গ্রাফ বের করব। আমরা এর গ্রাফ বের করার যে যেমনভাবে করি সেরকম আমরা একবারে বের করে নিই। আমরা পয়েন্টগুলো বের করে নিয়েছি। এক্স প্লাস ওয়াই 15 সমান 55, তার হচ্ছে এই বিন্দুগুলো, আর এক্স মাইনাস 2y সমান 16, তার বিন্দুগুলো এগুলো পেয়েছি। এবারে আমরা এটাকে গ্রাফে প্লট করি। ঠিক আছে, আমরা বিন্দুগুলো স্থাপন করে নিয়েছি দুটো ইকুয়েশনের, এটা প্রথম ইকুয়েশনের আর এটা দ্বিতীয় ইকুয়েশনের, এবং তার যথারীতি আমরা গ্রাফ বের করেছি। এই গ্রাফটা আমাদের এই বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দু স্থানাঙ্ক যদি আমরা দেখি গ্রাফ থেকে, তাহলে হবে 42, 13। তার মানে দাঁড়ায় এক্স ইকুয়াল টু 42, ওয়াই ইকুয়াল টু 13। তার মানে আমার দিদির বয়স, এখন দিদির বয়স ছিল ওয়াই, দিদির বয়স 13 বছর আর বাবার বয়স 42 বছর। 2 নম্বর দাগের অঙ্কে বলছে মিতা যাদব কাকুর দোকান থেকে 42 টাকায় 3টি পেন ও 4টি পেন্সিল কিনেছে। আমি বন্ধুদের দেওয়ার জন্য যাদব কাকুর দোকান থেকে একই মূল্যের 9টি পেন ও 1 ডজন পেন্সিল 126 টাকায় কিনলাম। একই রকমভাবে আগের অঙ্কের মতো সহ সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করতে হবে। লেখচিত্রের সাহায্যে আরও দেখি যে সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যায় কি না। একটি পেন ও একটি পেন্সিলের আলাদা আলাদা দাম কি হবে লেখচিত্র থেকে পাই কি না লিখি। তো আগের অঙ্কের মতোই আমরা প্রথমে কি ধরে নেব, পেনের দাম হচ্ছে এক্স আর পেন্সিলের দাম হচ্ছে ওয়াই। এবারে প্রথম শর্ত অনুযায়ী 42 টাকায় 3টি পেন পেয়েছি ও 4টি পেন্সিল পেয়েছি। তাহলে একটা পেনের দাম যদি এক্স হয়, 3টে পেনের দাম কি হবে, 3x হবে। আর একটা পেন্সিলের দাম যদি আমি যেহেতু ধরেছি ওয়াই, তাহলে 4টে পেন্সিলের দাম কি হবে, 4y। এবার এই দুটো যদি আমি যোগ করি, সেটা আমি কত টাকা দিয়ে মিতা কিনেছে, 42 টাকা। তাহলে 3x প্লাস 4y ইকুয়াল টু 42 সমান 42। এটা আমাদের 1 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এবারে বলছে আমি বন্ধুদের দেওয়ার জন্য যাদব কাকুর দোকান থেকে একই মূল্যের 9টি পেন ও 1 ডজন পেন্সিল, 1 ডজন মানে হচ্ছে 12টা, 12 সংখ্যা, 12 যে কোনো জিনিস কেনাকে আমরা বলি, 12টা কেনাকে আমরা বলি 1 ডজন। যেমন কলা 1 ডজন মানে 12টা কলা, 1 ডজন পেন্সিল মানে 12টা পেন্সিল, বা 1 ডজন পেন মানে 12টা পেন। তাহলে আমি কিনেছি কটা পেন, 9টা পেন, 9x টোটাল দাম। আর পেন্সিল কিনেছি 1 ডজন মানে 12টা, 12y। একটা পেনের দাম, একটা পেন্সিলের দাম যদি y হয়, তাহলে 12টা পেন্সিলের দাম হচ্ছে 12y, যেটা 1 ডজন। সেই দুটোকে যদি আমি যোগ করি, তাহলে সেইটা আমার চলে আসে, আমি দিয়েছি 126 টাকা দিয়ে। এটা আমাদের এসে গেল 2 নম্বর সমীকরণ।
এবারে এদের আমরা গ্রাফ প্লট করি। আগে বিন্দুগুলো বের করে নিই। আমি পয়েন্টগুলো পেয়ে গেছি। এটা 1 নম্বর সমীকরণ থেকে পেয়েছি, আর এটা 2 নম্বর সমীকরণ থেকে পেয়েছি। ঠিক আছে, এবারে আমরা এটাকে গ্রাফে প্লট করি। আমরা এখানে একটু পয়েন্টটাকে ভুল লিখেছিলাম, সেটা কারেক্ট করে দিয়েছি। -6 15 হবে দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে। দ্বিতীয় যে সমীকরণটা, তার যে পয়েন্টগুলো পেয়েছি সেটাকে আমি লাল কালার দিয়ে দেখেছি। এবার এর ক্ষেত্রে যদি আমরা এটাকে পয়েন্টগুলোকে আমরা সরল রেখায় আঁকি, বিন্দু আমার 3টে বিন্দু কোনটা কোনটা, 6 15 6 6 আর 10 3। এই 3টেকে যদি আমি এখন সরল রেখায় আঁকি, তাহলে আমাদের গ্রাফটাকে আঁকলে পুরো এর উপর দিয়ে ধীরে ধীরে যাবে। আমি একটু আলাদা করে এঁকেছি যাতে বোঝানোর সুবিধার্থে। তার মানে এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে না, আমাদের যে সমীকরণটা সেটা দুটো যে গ্রাফ এঁকে আসছে, সেই গ্রাফ দুটো একটা আরেকটার উপরে সমাপতিত হচ্ছে, মানে সুপার ইম্পোজ হয়ে গেছে। আসলেই এটা একটা ইকুয়েশন, কিন্তু প্রথমবার আমি দেখাচ্ছি বলে সমীকরণটা এঁকে দেখালাম যে এটা আসলে একটা ইকুয়েশন। আমরা এর ক্ষেত্রে দেখে নিই যে এটা আমাদের একটা ইকুয়েশন আসছে কিনা। আমাদের প্রথম সমীকরণটা তাহলে কি ছিল, 3x + 4y = 12। 3x + 4y = 12। আর দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে ছিল 9x + 12y = 126। এটা 1 নম্বর সমীকরণ ছিল, যেটা আমাদের অঙ্কে দেওয়া ছিল সেই অনুযায়ী 1 নম্বর সমীকরণটা আমরা এই পেয়েছিলাম, আর 2 নম্বরের ক্ষেত্রে আমরা এটা পেয়েছিলাম। আমরা জানি সমীকরণের ডান দিকে বা বাম দিকে যে কোনো সংখ্যা যোগ ভাগ গুণ বিয়োগ, তাহলে সমীকরণের দুদিকেই যদি করা হয় তাহলে সেই সমীকরণের মান অপরিবর্তিত থাকে, সেই সমীকরণটা পরিবর্তন হয় না। তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখি, এক্ষেত্রে আমরা এই দুটোর মধ্যে কি কমন নিতে পারবো, 3 কমন নিতে পারবো। আমরা দেখি 3 কমন নিলে কি দাঁড়ায়। 3 কমন নিলে 3x + 4y আসে, আর এক্ষেত্রে কি আসে 126, সরি এটা 42, এটা সমান আসে 42। এবারে আমরা এটা যদি 3টাকে ডান দিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তখন 126/3 হয়ে যাবে। সেটা করলে হয় 3x + 4y = 126/3, যেটা কিনা আসে দেখো 42। তাহলে আলটিমেটলি আমি তো এই ইকুয়েশনটাই পেয়ে গেলাম, 3x + 4y = 42। সেটা আমরা প্রথমে দেখছিলাম এইভাবে, দেখে মনে হচ্ছিল, আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছিল যে এই ইকুয়েশনটা একটু আলাদা, ইকুয়েশনটা পুরোপুরি আলাদা, কিন্তু আসলে দুটো ইকুয়েশনই একই। মানে আমি এর সাথে যদি 3 গুণও করে দিতাম, তাহলে আমরা এই ইকুয়েশনটাই পেয়ে যেতাম। আর আমাদের সবসময় আমাদের প্র্যাকটিস হচ্ছে, আমরা একটা সরল একটা জায়গায় নিয়ে আসব, যার পরে আমাদের আর কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি, কিন্তু করার দরকার হবে না। এর ক্ষেত্রে যেমন আমরা 3 দিয়ে যদি উভয়ের দিকে ভাগ করে দিতাম, তাহলে আমরা সরাসরি এই ইকুয়েশনটাই পেয়ে যাচ্ছি, যেটা কিনা একের ইকুয়েশনের সঙ্গে এক ইকুয়েশন, সমান ইকুয়েশন। তো এর ক্ষেত্রে আমরা যখন যে কোনো ভবিষ্যতে যখন আমরা আরও পড়াশোনা করব, তখনও আমাদের সবসময় টার্গেট থাকবে যে আমরা সমীকরণগুলোকে একেবারে সরল করে, যেটা লাস্ট অবধি সরল করা যায় সেই অবধি সরল করেই আমরা তারপর সমীকরণটাকে লিখব। তাহলে এক্ষেত্রে আমরা গ্রাফটাও পেয়ে গেছি। এবারে দেখব যে লেখচিত্রের সাহায্যে সমাধান পাওয়া যায় কিনা। হ্যাঁ, সমাধান পাওয়া যাবে, এবং একাধিক সমাধান পাওয়া যাবে। এবং যার ক্ষেত্রে আমাদের তাহলে কটা সমাধান আমরা পেলাম বলো তো, আমরা সমাধান পেলাম কিন্তু 2 নয়, মানে পেন যদি 2টো হয় তখন পেন্সিল হবে 9টা, পেন যদি 6টা হয় পেন্সিল হবে 6টা, পেন যদি 10টা হয় পেন্সিল হবে 3টে। কিন্তু আমরা এক্ষেত্রে দেখো -2 আর 12 পেয়েছি, কিন্তু আমি পেন কিনেছি, মানে সেটা সবসময় ধনাত্মক হবে, ঋণাত্মক তো হতে পারে না। মানে আমি যখন দোকানে পেন কিনতে যাই, আমি দুটো পেন কিনতে পারি, আমি দুটো পেন তো দিয়ে আসি না, যেহেতু দোকানে আমরা কিনি সাধারণত। তাই এক্ষেত্রে এই -2 12, যেহেতু এটা একটা গ্রাফ আসছে, সেই গ্রাফটা তো অসীম অবধি চলে যাচ্ছে সরল রেখাটা, তাই আমরা ওই বিন্দুগুলো পাচ্ছি, যেটা ওয়াই অ্যাক্সিসের বাঁদিকে পেলাম সেই তার এক্স কোঅর্ডিনেটটা আমরা পেয়ে গেলাম শুধুমাত্র ঋণাত্মক। তাছাড়া আমাদের কিন্তু কোনো অসুবিধা নেই, গ্রাফটা হয়ে গেল। কিন্তু যেহেতু বাস্তবে আমরা কোনো ঋণাত্মক পেন কিনতে পারি না, তাই এর ক্ষেত্রে সমাধানে যদি আমরা লিখি, আমি প্রথমে কি লিখব, এক্স যদি 2 হয় y = 9, এক্স যদি 6 হয় y = 6, এক্স যদি 10 হয় y = 3, কিন্তু এক্স যদি -2 হয় y = 12 হবে। কিন্তু আমাদের সমীকরণের জন্য, আমাদের যে অঙ্কের জন্য এটা কিন্তু সমাধান হবে না। বা x = -5 সমান যদি হয় y = 15, এটা হয়তো সমীকরণটাকে সিদ্ধ করছে, কিন্তু এটা আমাদের উত্তর হবে না, কারণ আমরা কখনো ঋণাত্মক পেন কিনতে পারি না। ঠিক আছে, তাই এই ক্ষেত্রে আমাদের উত্তর, আমরা এই 3টের যে কোনো একটা দিতে পারি, এবং এর উত্তর কিন্তু অসীম অবধি আছে। আমি এই যে পয়েন্টগুলো, যতগুলো পয়েন্ট আছে
ততগুলোই হবে, এবং কিন্তু অবশ্যই মনে রাখতে হবে কোনো ভগ্নাংশে হবে না। 3 নম্বরে অঙ্ক বলেছে, আজ স্কুলে আমরা যেমন খুশি আঁকবো, তাই আমি দুটো আর্ট পেপার ও 5টা স্কেচ পেন 16 টাকায় কিনেছি। একই রকমভাবে দ্বিতীয় অঙ্কের মতো, কিন্তু দোলা ওই একই দোকান থেকে একই মূল্যে 4টি আর্ট পেপার আর 10টা স্কেচ পেন কিনেছে 28 টাকায়। একটা আর্ট পেপারের দাম হচ্ছে এক্স, আর একটা স্কেচ পেনের দাম আমরা ধরে নেব ওয়াই। তাহলে একটা আর্ট পেপারের দাম এক্স টাকা আর একটা স্কেচ পেনের দাম ওয়াই টাকা আমরা ধরে নিলাম। এবারে প্রথম যে সমীকরণটা আমরা লিখব সেটা হচ্ছে, দুটো আর্ট পেপার কিনেছি, একটার যদি দাম এক্স হয়, দুটো আর্ট পেপারের দাম হবে 2x। 5টা স্কেচ পেন কিনেছি, একটা স্কেচ পেনের দাম যদি ওয়াই হয়, 5টা স্কেচ পেনের দাম হচ্ছে 5y। এই দুটোকে যোগ করলে আমি কত টাকায় কিনেছি? 16 টাকায়। এটা 1 নম্বর সমীকরণ। 4টে আর্ট পেপার মানে 4x প্লাস 10টা স্কেচ পেন 10y ইকুয়াল টু কত টাকায় কিনেছি? 28 টাকায়। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। আমরা গ্রাফ দুটো এঁকে নিয়েছি। প্রথম সমীকরণের জন্য আমরা এই যে বিন্দুগুলো পেয়েছি সেটা আমি নীল রঙের যে সরলরেখাটা সেটা দিয়ে দেখিয়েছি, আর দ্বিতীয় সমীকরণের জন্য যেটা পেয়েছি সেটা লাল রং দিয়ে দেখিয়েছি। দেখো, একটা অদ্ভুত জিনিস হবে যে এই দুটো সমীকরণ কিন্তু পরস্পর সমান্তরাল হয়ে গেছে, এরা কোথাও ছেদ করছে না বা সমাপতিত হচ্ছে না। সুতরাং এই সমীকরণের আমরা কিন্তু কোনো সমাধান পাবো না। তার মানে একটা এক্স এবং ওয়াই এর কোনো ছেদ বিন্দু নেই বা কোথাও সমাপতিত যেহেতু হয়নি দুটো সরলরেখা পরস্পরকে, তাই আমরা কোনো সমাধান পাবো না। এক্ষেত্রে আমাদের কোনো সমাধান পাওয়া সম্ভব নয়। এই শুধুমাত্র 5.1-এর জন্য আমি গ্রাফ করে দেখালাম। এর পরের অঙ্কগুলো, যদিও এই চ্যাপ্টারের আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা গ্রাফ ছাড়াও কিভাবে আমরা এরকম সমাধান দেওয়া থাকলে, দুটো সমীকরণ দেওয়া থাকলে কিভাবে আমরা সমাধান করতে পারি সেইটা শেখার জন্যে। সুতরাং আমরা এরপরে কি পাবো না 5.2-এ যাব, এবং সেক্ষেত্রে আমরা দেখব যে কীরকম আমাদের অঙ্কগুলো আসছে। 1-এর 1টা কি বলেছে, যে নিচের সহ সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করে সমাধানযোগ্য কিনা, এবং সমাধানযোগ্য হলে সমাধানটি বা অসংখ্য সমাধানের ক্ষেত্রে 3টে সমাধান লিখি। মানে যে ক্ষেত্রে সমাধানযোগ্য হবে সেক্ষেত্রে আমরা সমাধানটা লিখে দেব, আর যদি অসংখ্য সমাধান থাকে তার ক্ষেত্রে 3টে করে সমাধান লিখতে বলেছে। তাহলে আমরা প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে 2x প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0, আর আরেকটা হচ্ছে 3x প্লাস 2y মাইনাস 8 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা 1 নম্বর, আর এটা 2 নম্বর সমীকরণ আমি নাম দিলাম। এবারে এক্ষেত্রে আমরা যেমন গ্রাফ করি সেরকম করে আমরা দেখি কি পাই। আমরা গ্রাফ দুটো প্লট করে নিয়েছি, এবং আমরা যেমন গ্রাফের সময়ও দেখিয়েছিলাম। দেখো, আমরা এক্ষেত্রে একটা বিন্দু ধরেছি x ইকুয়াল টু 2, তাহলে y ইকুয়াল টু 1 পেয়েছি। সেক্ষেত্রেও আমরা দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে 2 ও 1 পেয়েছি, এবং তারা 2 এবং 1 বিন্দুতে ছেদ করেছে। তার মানে এই সমীকরণের জন্য আমরা একটাই সমাধান পাচ্ছি, যেটা কিনা x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 1। বি এর দাগের অঙ্কটা করি। 1-এর বি বলেছে 4x মাইনাস ওয়াই ইকুয়াল টু 11, আরেকটা হচ্ছে মাইনাস 8x প্লাস 2y ইকুয়াল টু মাইনাস 22। এটা একটু খালি বিন্যাসটা আলাদা আছে, বাকি সমীকরণটা জাস্ট একটু সিম্পলিফাই করলেই হয়ে যায়। এক্ষেত্রে তার মানে আমরা কি পাবো, দেখো আমরা দুটো সমীকরণ, এটা দেখতে মনে হচ্ছিল যে আলাদা, কিন্তু আসলে এটা একটাই সমীকরণ। আমরা যদি এটাকে ওয়াই আকারে লিখি এই সমীকরণটা, তাহলে আমরা কি পাবো, নিচের সমীকরণটা পাবো, এই সমীকরণটা। আবার ডান দিকেরটাকে আমরা যদি ওয়াই আকারে লিখি তাহলে কিন্তু আমরা 4x মাইনাস 11, দুটোর ক্ষেত্রে একই। সুতরাং এর ক্ষেত্রে আমরা কি পাবো বলো তো, একটা সরলরেখা আরেকটা সরলরেখার উপরে সুপার ইম্পোজ করেছে। এক্ষেত্রে আমি আর গ্রাফটাকে দেখাচ্ছি না, আমি শুধু পয়েন্টগুলোকে বের করে দেখিয়ে দিই, তাহলে সেগুলোই হয়ে যাবে সমাধান। আমি এক্ষেত্রে বের করে নিই এক্স আর ওয়াই, একটার ক্ষেত্রে বের করলে আরেকটাও একই এসে যাবে। আমি 3-1 হতে পারে, 4-5 হতে পারে, আবার 5-9ও হতে পারে। তাহলে এর ক্ষেত্রে আমরা অসংখ্য সমাধান পাচ্ছি, এবং আমরা এখানে যেহেতু 3টে আমাদের সমাধান লিখতে বলেছে তাই আমি এখানে 3টে সমাধানই লিখেছি। 2 নম্বর দাগের অঙ্কে বলছে নিচের প্রতিজোড়া সমীকরণগুলির একই চলের
সহগগুলির ও ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করে সমীকরণ দুটি সমাধানযোগ্য কিনা লিখি ও সমীকরণগুলির লেখচিত্র এঁকে যাচাই করি। আমরা আর লেখচিত্র এঁকে যাচাই করব না, আমাদের গ্রাফ প্র্যাকটিস করা অনেক হয়েছে। আমরা শুধু সমাধানযোগ্য কিনা সেগুলোকেই দেখব, যে কন্ডিশানগুলো ফুলফিল করলে কোনো সমীকরণ সমাধানযোগ্য কিনা, বা সেটা কতগুলি সমাধান থাকবে, এক বা একাধিক, আমরা শুধু সেটুকুই দেখে নিলেই হবে। এবং অঙ্কটা বাংলাটা খুব ভালো করে পড়ো। নিচের প্রতি জোড়া সমীকরণগুলির একই চলের, একই চল মানে কি বলো তো, যে এক্স একটা চল আর ওয়াই চল, আমাদের যেহেতু দুই চল বিশিষ্ট সমীকরণটা আমরা পড়ছি, আমাদের এর ক্ষেত্রে কি কি হচ্ছে না, দুইয়ের এটা যদি আমরা করতে যাই, আমরা যেমন লিখেছিলাম এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এটা হচ্ছে একটা সমীকরণের সাধারণ সমীকরণভাবে আমরা লিখি, যে কোনো সমীকরণকে আমরা এই আকারে প্রকাশ করি। যদি আমাদের এরকম থাকতো a1x প্লাস b1y প্লাস c1, এবং চ্যাপ্টারটা পড়ার সময়ও আমরা দেখিয়েছিলাম, আরেকটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, তাহলে দেখো আমাদের বলছে একই চলের সহগগুলো, একই চল মানে কি, এক্সের চল আমাদের দুটো সমীকরণে কি আছে, a1 আর a2, আর ওয়াই যে চল তার তার সহগ কি আছে, b1 b2। এক নম্বর সমীকরণে আছে b1 আর দু নম্বর সমীকরণে আছে b2, এইটুকুই। এটা হচ্ছে বাংলা যেটা। এবং ধ্রুবক হচ্ছে c1 একটা ধ্রুবক আর c2 একটা ধ্রুবক, c ফর কনস্ট্যান্ট, তার সেগুলোকে বাংলায় বলা হয় ধ্রুবক। আর দুটো সমীকরণের জন্য আমরা c1 আর c2 আকারে লিখেছি। তাহলে প্রথমে একের দাগের অঙ্কটা, আমাদের দুইয়ের দাগের প্রথম যে অঙ্কটা আছে, যে এক্স প্লাস 5y ইকুয়াল টু 7 আর এক্স প্লাস 5y ইকুয়াল টু 20। দেখো লেফট হ্যান্ড সাইডটা একই আছে। এটা যখন তোমরা অঙ্ক করতে করতে খুব এক্সপার্ট হয়ে যাবে, তখন তোমরা দেখেই বলে দিতে পারবে যে এই দুটো সমীকরণ আসলে হচ্ছে সমান্তরাল সরলরেখা, এরা দুজনে দুজনের প্যারালাল, এর কোনো সাধারণ সমাধান নেই। আমরা এবারে a1 এই আকারে লিখি, প্রথম সমীকরণটাকে এই আকারে, দ্বিতীয় সমীকরণটাকে এই আকারে লিখি। আমরা করলে কি হবে, 7টাকে বাঁদিকে চলে এলে নেগেটিভ হয়ে যাবে আর ডান দিকে শূন্য পড়ে থাকে, আমরা এখানে এইভাবে লিখে দিলাম শূন্য। একই রকমভাবে 20টাকে বাঁদিকে নিয়ে এলাম, ডান দিকে শূন্য পড়ে থাকে, এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এর ক্ষেত্রে a1 কী হবে বলো তো, এক্সের সাথে কোনো কিছু গুণ নেই মানে 1 গুণ আছে, ওয়াই এর সাথে আছে আমাদের সহগ কী আছে 5, তাহলে b1 হয়ে যাবে 5, আর c1 কী হবে বলো তো, -7 হবে। এর ক্ষেত্রে কি হবে, a2 হবে, এক্স এর সহগ কিছু নেই মানে 1 আছে, তাহলে a2টা হয়ে যাবে 1, b2টাও একই রকমভাবে হয়ে যাবে 5, আর c2টা কি হবে, c2টা হয়ে যাবে -20। ঠিক আছে, এবারে আমরা কন্ডিশনটাকে একবার মনে করিয়ে দিই। আমাদের কি ছিল, a1/a2 নট ইকুয়াল টু b1/b2, এটা ছিল প্রথম শর্ত। তার ক্ষেত্রে কটা সমাধান থাকবে, একটা, 1 লিখলাম। আর দ্বিতীয় কন্ডিশনে ছিল a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2, যদি হয় এটা হচ্ছে এদের অসংখ্য সমাধান থাকবে, অসংখ্য। আর a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2 হয়, তাহলে কিন্তু কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান নেই। এর ক্ষেত্রে দেখো আমরা যদি বের করি a1/a2 কী আসে, a1/a2 এখান থেকে আমরা পাবো a1 হচ্ছে 1, a2 হচ্ছে 1, তাহলে হয়ে যাবে 1 রেশিওটা। একই রকমভাবে b1/b2 কী আসবে, b1/b2 আসবে 5/5, সেটাও সমান 1 আসে। এবারে আমাদের দেখতে হবে c1, যেহেতু a1/a2 ইকুয়াল টু b1/b2 এসেছে, তাহলে কিন্তু আমাদের c1/c2 অবশ্যই চেক করতে হবে, কেননা সেটার ক্ষেত্রে অসংখ্য সমাধান থাকতে পারে বা কোনো সমাধান নাও থাকতে পারে, তাই আমাদের অবশ্যই চেক করতে হবে। তাহলে এর ক্ষেত্রে কি হবে, c1/c2 কি আসছে, -7/-20। যদি কোনো অঙ্কে এরকম আসে a1/a2 নট ইকুয়াল টু b1/b2, তার ক্ষেত্রে আমাদের
C1/C2 চেক করার দরকার নেই, কারণ এই কন্ডিশন, এই একটা জিনিস জানলেই আমরা বলে দিতে পারবো যে সেই সমীকরণটার একটা ছেদবিন্দু আছে এবং একটাই সমাধান আছে। এক্ষেত্রে তাহলে আমরা C1/C2 করলে কি আসে 7/20। তাহলে দেখো এর ক্ষেত্রে আমরা কি পেলাম, A1/A2 ইকুয়াল টু B1/B2 নট ইকুয়াল টু C1/C2। এটা একমাত্র কোন কন্ডিশনকে আমাদের সিদ্ধ করছে, এটা 1 নম্বর কন্ডিশন, এটা 2 নম্বর কন্ডিশন, এটা 3 নম্বর কন্ডিশন। এটা আমাদের 3 নম্বর কন্ডিশনকে সিদ্ধ করছে, তার মানে এই সমাধানের, এই দুটো সমীকরণের কোনো সমাধান নেই। 2-এর বিয়ের দাগেরটা করে দিই, কারণ এইগুলো যেহেতু আমরা নতুন প্র্যাকটিস করছি একটু বেশি বেশি করে করব। গ্রাফ আমরা অনেক প্র্যাকটিস করা হয়েছে, এর ক্ষেত্রে আমরা গ্রাফ আঁকবো না। আমরা জানি তোমরা এতদিনে যথেষ্ট গ্রাফের এক্সপার্ট হয়ে গেছে। 2-এর বিয়ে একই রকমভাবে 8টাকে বাঁদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, এটা হয়ে যাবে 0। দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে আমরা সবগুলোকে ডান দিকে নিয়ে যাব। ডান দিকে নিয়ে গেলে কী হবে বলো তো, 3xটা বাঁদিক থেকে ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 3x হয়ে যাবে। আর 2yটা বাঁদিক থেকে ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে, -2y। আর অলরেডি -5টা এখানে আছে, -5 ইকুয়াল টু 0। আমি -5টাকে আমরা প্রত্যেকটা জিনিস ডান দিকে চলে গেল, শুধু আমরা সেটাকে লিখলাম বাঁদিকে। মানে এটাকে আমরা একটা স্টেপ এখানে করেছি, কীরকম হতো যে 0 সমান -5 প্লাস 3x -2y হতো, যেটা কিনা আসলে আমরা এইটাই পাই। এবার প্রথম সমীকরণের ক্ষেত্রে আমাদের কি আসে, A1 সমান 2, B1 সমান 1, C1 হচ্ছে -8। আর দ্বিতীয় সমীকরণ আমি এখানে লিখে দিচ্ছি এইটা থেকে, A2 হচ্ছে 3, B2 হচ্ছে -2 আর C2 হচ্ছে -5। তাহলে এর ক্ষেত্রে আমরা কি পাবো, A1/A2 2/3, B1/B2 1/-2, যেটা কিনা আসলে আসে -1/2। আর এটা হচ্ছে C1/C2 -8/-5, সেটা সমান আসে 8/5। তাহলে এর ক্ষেত্রে আমরা কি পেলাম, A1/A2 নট ইকুয়াল টু B1/B2। আমরা এখন যখন নতুন নতুন শিখছি তাই আমরা C1/C2 বের করব, কিন্তু যখনই একবার আমরা দেখো এর ক্ষেত্রে A1/A2 ইকুয়াল টু 2/3 আর B1 ইকুয়াল টু -1/3 পেয়ে গেছি, আমরা এইটাকে না বের করলেও আমরা বলতে পারি এই বিন্দু, এই যে দুটো সমীকরণ, এর ক্ষেত্রে আমরা কটা সমাধান পাবো, একটা সমাধান পাবো, এবং এটা সমাধানযোগ্য। আমাদের এখানে বলেছে যে সমাধানযোগ্য কিনা, তাহলে সমাধানযোগ্য, এই হবে এর উত্তর। গ্রাফ আমরা আঁকছি না, আমরা 2-এর ডি এর দাগেরটা করি। তাহলে 6টাকে আমরা ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসলে নেগেটিভ হয়ে যাবে, ডান দিকে পড়ে থাকে 0। একই রকমভাবে এর ক্ষেত্রেও 24টাকে বাঁ দিকে নিয়ে এলাম, এর ক্ষেত্রে A1 হচ্ছে 3, B1 2, C -6, A2 হচ্ছে 12, B2 হচ্ছে 8 আর C2 হচ্ছে -24। এর ক্ষেত্রে দেখো তাহলে A1/A2 করলে কি আসে, 3/12, সেটা কিনা 1/4। B1/B2 করলে হয় 2/8 সমান 1/4। আর এটা হচ্ছে C1/C2 করলে হয় -6/-24, যেটাও কিন্তু 1/4 হয়। তাহলে এক্ষেত্রে আমরা কি পেয়ে যাচ্ছি, A1/A2 ইকুয়াল টু B1/B2 ইকুয়াল টু C1/C2। এটা আমরা কোন কন্ডিশনের ক্ষেত্রে পাবো, 2 নম্বর কন্ডিশনের ক্ষেত্রে। তাহলে এটা অবশ্যই সমাধানযোগ্য এবং অসংখ্য সমাধান পাবো আমরা। একটা জিনিস লক্ষ্য করো যে এর ক্ষেত্রে আমি যখন 5.1 যে কোষে দেখিটা করছিলাম, সেক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে আমরা কি পেয়েছিলাম বলো তো, না যে সমীকরণ দুটোর সমান্তরাল এই সমাপতিত হয় সেটা আসলে একটাই সমীকরণ। এক্ষেত্রে আমরা এইটার ক্ষেত্রেও দেখি, এই প্রথম সমীকরণটা কি আছে, 3x প্লাস, আচ্ছা প্রথম সমীকরণে তো আমরা কোনো কিছু করতে পারবো না, আমরা এক্ষেত্রে দ্বিতীয় সমীকরণটাকে দেখি। দ্বিতীয় সমীকরণ আছে 12x প্লাস 8y মাইনাস 24 ইকুয়াল টু 0। এক্ষেত্রে আমরা কোনো কিছু কমন পাবো, একটা জিনিস দেখো, 4 হয়তো আমরা কমন পেয়ে যাচ্ছি। 4 যদি এখানে আমরা কমন নিই তাহলে 12x থেকে 4টা যদি হয় তাহলে পড়ে থাকবে 3x।
3x, এটার ক্ষেত্রে 2y মাইনাস 6, 4 6 24, এটা সমান 0। তাহলে সেক্ষেত্রে দেখো 3x প্লাস 2y 3x প্লাস 2y মাইনাস 6 ইকুয়াল টু হয় 0। আসলে এটাই হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, যেটা কিনা এই যে যখন কোনো দুটো ইকুয়েশন সমাপতিত হয় আসলে সেটা একটাই ইকুয়েশন, শুধু একটু লেখাটা আলাদা থাকে। এবারে আমরা যখন দুটো সমীকরণ এখানে a1 a2 আকারে পেয়েছি, আমরা সেইভাবেও দেখি। মনে করো আমরা প্রথম ইকুয়েশনটা পাচ্ছি a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আর দ্বিতীয় সমীকরণে পাচ্ছি a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এবার আমাদের যখন সমাপতিত হয় তার শর্ত কি? a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2। এই যদি আমাদের হয় c1 বাই c2 হবে, তাহলে এর ক্ষেত্রে আমরা এটাকে কোনো আরে একটা ধ্রুবক ধরে নিই, যেটা কিনা আমরা ধরে নিচ্ছি ধ্রুবকটা k। তাহলে এর ক্ষেত্রে আমরা কি পাবো? a1 বাই a2 সমান k পাবো। তাহলে আমরা কি লিখবো? a1 সমান a2 ইন্টু কে, a2টা এদিকে চলে যাবে, গেলে a2 কে হয়। একই রকমভাবে আমরা b1 কি পাবো বলো তো? b2 কে, আর c1টা পাবো c2 কে। এবারে এই যে a1 b1 আর c1 পেয়েছি, সেটা আমরা 1 নম্বর সমীকরণে লিখি। এর জায়গায় কি পাচ্ছি? a2 কে ইন্টু এক্স প্লাস b2 কে ইন্টু ওয়াই প্লাস c2 কে, c2 কেটা শুধু c1 এর জায়গায় পড়ে থাকে, সেটা সমান 0। এক্ষেত্রে দেখো আমরা কেটাকে কমন নিতে পারবো। কেটাকে কমন নিলে a2 এক্স প্লাস b2 ওয়াই প্লাস c2 ইকুয়াল টু 0। যেহেতু কেটা আমাদের ধ্রুবক, কেটা ডান দিকে চলে গেলে 0 বাই কে হয়, 0 বাই কে মানে শূন্যই থাকে। তাহলে আমরা ওটাকে ডান দিকে নিয়ে চলে গেলে কি হয়? a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। তাহলে এটাই তো আমরা 2 নম্বর সমীকরণ পেয়েছি। তার মানে এই যে দ্বিতীয় যে কন্ডিশনটা আমরা পাচ্ছি, সেটা আমরা ওখান থেকেও বের করলে আমরা আসলে একটাই সমীকরণ পাই। মানে এই সমীকরণ আর এই সমীকরণটা আসলে একই। আমরা উল্টোভাবেও দেখতে পারতাম, একবার উল্টোভাবেও দেখি। এগুলো একটু অঙ্কের হচ্ছে জাগলারি করা, মানে তোমাদের অঙ্ক একটু টেস্টটাকে অন্যরকমভাবে দেওয়ার চেষ্টা করছি। আমি এখানে a1 বের করেছি, আমি যদি এটাকে a2 বের করতাম তাহলে a2টা ওখানে চলে যেত আর কেটা নিচে চলে আসতো। তাহলে কি আসতো? a1 বাই কে সমান হতো a2, b1 বাই কে হতো b2, আরেকটা হচ্ছে c1 বাই কে হতো c2। এবার আমরা দ্বিতীয় সমীকরণে বসিয়ে দেখি এই ভ্যালুগুলো। দ্বিতীয় সমীকরণে a2-র জায়গায় আমরা কি লিখব? a1 বাই কে ইন্টু এক্স প্লাস b2-র জায়গায় b1 বাই কে ইন্টু ওয়াই, c2-র জায়গায় c1 বাই কে ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা হচ্ছে a1 a2, এটা b2, এটা হচ্ছে c2। এক্ষেত্রে দেখো আমরা কি পাবো? a1x প্লাস b1y প্লাস c1 বাই কে ইকুয়াল টু কিন্তু 0 হয়, যেটা থেকে আমরা পাই a1, কেটা ডান দিকে গেলে আমাদের গুণ হয়ে যাবে শূন্যর সাথে, সেটা সমান শূন্যই হয়ে যাবে। b1y প্লাস c1 ইকুয়াল টু কী হয়? 0 হয়। তাহলে আমরা এক্ষেত্রে একই জিনিসই পাবো, যেরকমভাবেই আমরা করি না কেন। এটা শুধু একটু দেখানোর জন্য, প্রমাণ করে দেখানোর জন্য যে আসলে সমপতিত যখন হয় সেটা আসলে একটাই ইকুয়েশন। এবার আমরা 3 নম্বর দাগে যাই। 3 নম্বর দাগে বলছে একই রকমভাবে, শুধু একটু লেখাটা আলাদা করেছে। ওক্ষেত্রে যেমন ছিল সমাধান যোগ্য কিনা, এক্ষেত্রে বলে যে অনুপাতগুলো বের করতে হবে এবং সেগুলো সমান্তরাল, পরস্পরচ্ছেদী না সমান্তরাল, সমাপতিত, সেটাকে দেখাতে হবে। তাহলে 3-এর এ, আমাদের এই চ্যাপ্টারটার উদ্দেশ্য কিন্তু আসলে এইগুলোই। গ্রাফটা আমাদের উদ্দেশ্য নয়, তাই আমি গ্রাফটা দেখাচ্ছি না এক্ষেত্রে, কারণ গ্রাফের যেখানে দেখানোর ছিল আমরা সেখানে যথেষ্ট দেখিয়েছি এবং আমরা সবাই সেক্ষেত্রে যথেষ্ট এক্সপার্টও হয়ে গেছি। আমরা কি করি? 3-এর এটা দেখি। বলছে 5x প্লাস 3y ইকুয়াল টু 11, এটা একটা ইকুয়েশান দিয়েছে। আরেকটা দিয়েছে 2x মাইনাস 7y ইকুয়াল টু -12 দিয়েছে।
এবারে যথারীতি 11টাকে বাঁ দিকে আনলে নেগেটিভ হয়ে যাবে, ডান দিকে শূন্য পড়ে থাকে। এর ক্ষেত্রে -12 আছে ডান দিকে, -12টাকে বাঁ দিকে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, গিয়ে এটা শূন্য হয়ে যাবে। এর ক্ষেত্রে তাহলে A1 হচ্ছে 5, B1 হচ্ছে 3, আর C1 হচ্ছে -11। আর ডান দিকে যে আছে A2 হচ্ছে 2, B2 হচ্ছে -7, আর C2 হচ্ছে 12। তাহলে কি আসবে, A1/A2 আমরা কি পাবো, 5/2, B1/B2 পাবো -3/7। দেখো A1/A2 নট ইকাল টু B1/B2 পেয়েছি, তার মানে আমাদের আর C1/C2 আর করার দরকার নেই। এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, A1/A2 নট ইকাল টু B1/B2, তার মানে এটা হচ্ছে একটা পরস্পরচ্ছেদী সরলরেখা। মানে এর ক্ষেত্রে আমরা যদি গ্রাফ প্লট করি, এই রকম একটা আমি আরবিট্রারিলি দেখালাম, মানে পরস্পরচ্ছেদী মানে দুটো ছেদ করবে, যে দুটো সমীকরণ আছে তারা ছেদ করবে। এর ক্ষেত্রে তাহলে আমরা কটা সমাধান পাবো, একটা সমাধান পাবো। 2 নম্বর দাগেরটাকে আমি বলে দিই সমাপতিত। কেন বলো তো, 2 যদি আমরা ডান দিকে সমীকরণের ডান দিকে আর বাম দিকে প্রথম যে সমীকরণটা আছে ভাগ করি, তাহলে কিন্তু আমরা দ্বিতীয় সমীকরণটাই পাই। বা 3x - 4y যেটা দ্বিতীয় সমীকরণ আছে, সেটার সাথে 2 গুণ করো, বাঁ দিকেও 2 গুণ করো, ডান দিকেও 2 গুণ করো। তাহলে 2 গুণ করলে 3x এর সাথে 2 গুণ করলে হয় 6x, 4y এর সাথে 2 গুণ করলে হয় 8y, আর ডান দিকে 1 আছে তার সাথে 2 গুণ করলে 2 হবে। তার মানে আসলে ওটা একটাই ইকুয়েশন দেওয়া আছে। তাহলে আমরা 3-এর দাগেরটা দেখাই। 3-এর দাগেরটা একটু দেখে মনে হচ্ছে কঠিন মনে হচ্ছে, কিন্তু আসলে কঠিন না। আমরা এক্ষেত্রে 56টাকে বাঁ দিকে নিয়ে এলাম, ডান দিকে শূন্য পড়ে থাকলো। এর ক্ষেত্রে দেখো কোনো C1টা কিন্তু দেওয়া নেই, C1টা দেওয়া নেই মানে আসলে এখানে কি আছে বলো তো, +0 = 0। এখানে 7y এর পরে +0 কিন্তু আছে। আমরা A1টা তাহলে কি পাবো, এখান থেকে 8 পাবো, B1 পাবো -7, আর C1 পাবো 0। এক্ষেত্রে আমরা কি পাবো, A2 পাবো 8, B2 পাবো -7, C2 পাবো -56। এর ক্ষেত্রে এবারে তাহলে দেখো A1/A2 = আসছে 8/8, যেটা কিন্তু 1। এবারে B1/B2 করলে আসে -7/-7, যেটাও কিন্তু 1। আর C1/C2 করলে 0/-56, যেটা কিন্তু 0 হয়। তার মানে আমরা কি পেলাম, A1/A2 = B1/B2। যেহেতু দুটো ইকুয়াল পেয়েছি, এর ক্ষেত্রে আমাদের C1/C2টাকে দেখতে হচ্ছে, কেননা C1/C2 ইকুয়াল টু হতে পারে, আবার নট ইকুয়াল টু হতে পারে। এক্ষেত্রে কিন্তু আমরা পেয়েছি নট ইকুয়াল টু মানে এইটা কিন্তু সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে এই কন্ডিশনটা আমরা পাই। তাহলে এর ক্ষেত্রে কিন্তু আমরা কি পাবো, সমান্তরাল সরলরেখা। 4-এর দাগেরটা দেখাই। এগুলো যত প্র্যাকটিস করবে তত তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। এগুলোকে নতুন করে বেশি দেখানোর দরকার নেই। আমরা 4-এর দাগে সরাসরি কোথায় যাচ্ছি বলো তো, C-এর দাগেরটা যাচ্ছি। 4-এর দাগে C, কেননা বাকিগুলো ইজি আছে, আমি দেখেই বুঝতে পারছি। তোমাদের এইটা একটু ঘুরিয়ে দেওয়া আছে অঙ্কটা, সেই জন্য আমাদেরকে এইটা একটু দেখাতেই হবে। এইটা প্রথম সমীকরণ, আর দ্বিতীয় সমীকরণে কি আছে, 3x/4 - y/8 = 1। আমরা এটা দুরকমভাবে দেখাবো। প্রথমে যেভাবে আছে একদম সিম্পলি সেইভাবে দেখাবো। এক্ষেত্রে আমরা কি পাবো, A1 হচ্ছে 4, B1 হচ্ছে 3। হ্যাঁ, এইটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো, এলে 0 হয়ে যাবে। একটাকেও বাঁ দিকে নিয়ে আসবো, ডান দিকে 0 করে দিলাম। তাহলে এর ক্ষেত্রে C1 কি পেলাম, -20। একই রকমভাবে A2 কি পাবো, x এর সহগ কি 3/4, y এর সহগ কি -1/8, আর C2টা কি আসবে, -1। তাহলে আমরা করি A1/A2 করলে কি হবে, 4/3/4, যেটা কি না আসে 4 × 4/3, যেটা আসে 16/9। আর B1/B2 করলে B1/B2 হচ্ছে 3/-1/8, এটা করলে কি হবে 3 × 8, আর নিচে -1 থাকে, -24। একটা জিনিস লক্ষ্য করো, A1/A2 কিন্তু নট ইকুয়াল টু B1/B2 আমরা পেয়ে গেছি। তার মানে আর আমাদের C1/C2 দেখার দরকার নেই। তাও আমি দেখিয়ে দিই, এখন যেহেতু আমরা শিখছি
C1/C2 করলে কী হবে, -20/-1 সমান 20। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে আমরা কি পাবো, এটা হচ্ছে একটা পরস্পরচ্ছেদী সরলরেখা। ঠিক আছে, এটা যেমন আমাদের অঙ্কটা দেওয়া আছে আমরা সেইভাবে করেছি। এবারে যেহেতু এখানে দেখো একটা ভগ্নাংশ আকারে দেখতে মনে হচ্ছে, সেটাকে আমরা এইভাবে করেও দেখি। 3x/4 - y/8, আমি এখানেই -1 = 0 করে দিলাম। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো বলো তো, যদি আমরা এটাকে লসাগু করি, যেমন আমরা লসাগু করা শিখেছি, 4 আর 8-এর লসাগু হয় 8। 8 করে দিলে এখানে নিচে যেহেতু 4 আছে, তাহলে উপরে 2 গুণ করতে হবে, 4 দুগুণে 8, তাহলে উপরে 2 গুণ হলে হয়ে যাবে 6x, আর এটা y পড়ে থাকে, আর একটাকে 8 দিয়ে গুণ হবে, y = 0। এর ক্ষেত্রে কি হবে, 6x - y - 8 = 0। আমরা কিন্তু এরকমও লিখতে পারি। এর ক্ষেত্রে তাহলে আমরা কি পাবো, a2 হচ্ছে 6, b2 হচ্ছে -1, c2 হচ্ছে -8। এর ক্ষেত্রে কিন্তু আমরা a2, b2 এবং c2টা কিন্তু আলাদা পেয়েছিলাম, তাতে কোনো অসুবিধা নেই। আমরা তাহলে কি পাচ্ছি, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আমরা নতুন যে a1/a2 পাবো, a1/a2 তাহলে a1 ছিল 4, আর এখানে a2টা পাচ্ছি 6, তাহলে কি হবে 2/3। b1/b2টাও কি পাবো, এক্ষেত্রে b1 হচ্ছে 3, আর এক্ষেত্রে b2টা হচ্ছে -1, তাহলে হয়ে যাবে -3। আর c1/c2 হয়ে যাবে -20/-8, সেটা হয়ে যায় আমাদের 4 দিয়ে উপর নিচে হবে, ভাগ হবে, আর মাইনাস মাইনাস কেটে যাবে, গেলে হয় 5/2। তাহলে সেখান থেকেও আমরা দেখো বলতে পারি a1/a2 নট ইকুয়াল টু b1/b2। তার মানে একই জিনিসই, রেজাল্ট একই পাবো, যে এটা হচ্ছে পরস্পরচ্ছেদী। শুধু আমাদের যেহেতু a2, b2 আর c2টা আলাদা পেয়েছি, তাই আমাদের যে রেশিওগুলো এসে সেটা আলাদা এসছে। আগে a1/a2 ছিল 16/9, এখন এসছে 2/3। আর এটা ছিল b1/b2 ছিল -24, এর ক্ষেত্রে এসছে -3। এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। 4-এর ডি, 4-এর ডিটাও ওই রকম একটু ভগ্নাংশে আছে, তাই দেখাচ্ছি। p - q = খারেক থেকে তো p q দিয়েছে x y এর জায়গায়, একই জিনিস যেমন ছিল x আর y, এখানেও দুটো চল, যেটা কিন্তু p আর q, কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে যদি আমাদের এরকমও দেওয়া থাকতো, m nও দিতে পারতো, মানে p আর q এর জায়গায় m - n, পরীক্ষায় হয়তো এরকম দিল m - n = 3, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ আমরা যেমন এক্স ওয়াই ভাবে দেখছি সেটা m nও দিতে পারি। m n মানে এটাও দুটো চল বিশিষ্ট একটা সমীকরণ, শুধু এক্স ওয়াই না লিখে ও m n লিখেছে, এক্ষেত্রে যেমন p q লিখে রেখেছে। আর আমরা এটাকে বাঁদিকে 3টা নিয়ে গিয়ে ডান দিকে 0 করে দিলাম, আর এটা হচ্ছে p/3 + q/2, এটা সমান 6। এটাকে আমরা প্রথমে নর্মাল যেমন দেওয়া আছে সেইভাবে করব। এটা বাঁদিকে নিয়ে ডান দিকে 0 হয়ে যাবে, -6 হয়ে যাবে এখানে। তাহলে আমরা কি পাবো, a1 হচ্ছে 1, b1 হচ্ছে -1, আর c1 হচ্ছে -3। একই রকমভাবে a2 কি পাবো, 1/3, b2 পাবো 1/2, আর c2 পাবো -6। তাহলে a1/a2 কি পাবো, 1/1/3, যেটা কিনা হয় 1 × 3/1, সেটা সমান 3। আর b1/b2 হয় -1 আর নিচে হাফ, সেটা করলে হয় -1 × 2/1 সমান -2। আর যেহেতু অলরেডি দেখো a1/a2 নট ইকুয়াল টু আমরা b1/b2 পেয়ে গেছি, তাহলে এর ক্ষেত্রে আমরা কি পাবো, পরস্পরচ্ছেদী এবং একটি সমাধান পাবো। আমি একটি সমাধান বলে এখানে লিখে দিলাম। এবার আমরা যেমন লসাগু করে করছিলাম আগের অঙ্কটাও, এক্ষেত্রেও লসাগু করে করি। তাহলে এর ক্ষেত্রে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি, নিচে এই দুটো 3 আর 2 এর লসাগু হয় 6, তাহলে উপরে হয়ে যাবে 2p + 3q, আর এটা হবে 36 = 0। 2p + 3q - 36 = 0। a2 = 2, b2 = 3, আর c2 = -36। তাহলে আমরা কি পাবো, a1/a2 তাহলে কি পাচ্ছি,
1 2, a1 হচ্ছে 1 আর a2 হচ্ছে 2, b1 বাই b2 কি পাচ্ছি -1/3, -1/3। তাহলে নট ইকুয়াল টু পেলাম a1/a2 নট ইকুয়াল টু b1/b2। তাহলে এটা একটা পরস্পরচ্ছেদী সরলরেখা। হয় তুমি এখানে এইভাবে করে নাও, তাহলে তোমাদের এই রেশিওটা বের করাটা একটু সহজ হয়ে যাবে, বা তোমরা যেমন দেওয়া সেরকম করো। যখন a1/a2 করছো তখন যেমন ভগ্নাংশের আমরা গুণ বা ভাগ করি সেই আকারেও তোমরা লিখতে পারো। যে কোনো একটা ভাবে তোমরা করতেই পারো। দেখো অঙ্কগুলো কিন্তু সহজ আছে। আচ্ছা, এর ক্ষেত্রে যেমন পি আর কিউ দিয়েছে, যেমন আমরা লিখছিলাম ax প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে যেহেতু পি কিউ আছে এর ক্ষেত্রে কী হবে বলো তো, এ পিউ প্লাস সি ইকুয়াল টু 0। এইটা হচ্ছে এর সাধারণ সমীকরণ। তথাগত একটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 লিখেছে। আমি আর একটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ লিখি যাতে সমীকরণগুলির লেখচিত্র প্রথমে পরস্পর সমান্তরাল হবে, বিতে বলছে পরস্পর ছেদী হবে, আর তিতে বলছে পরস্পর সমাপতিত হবে। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কি না জানি না, এক্ষেত্রে কী লিখছে বলছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, এটা হচ্ছে একটা পরস্পর তথাগত এই দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ লিখেছে। আমি এটাকে এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু সি আকারে লিখছি। আর আমি একটা সমীকরণ ধরে নিচ্ছি যেটার কি না আমি ধরে নিচ্ছি এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, যেটা আমি হচ্ছে সমীকরণটা লিখব। এবারে প্রথমে দেখো 5-এর এ বলছে পরস্পর সমান্তরাল হবে। পরস্পর সমান্তরাল হতে গেলে আমাদের শর্ত কী ছিল, a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2। এই শর্তটা আমাদের পূরণ করতে হবে। এর ক্ষেত্রে a1 কি আছে, a1 আছে 1, b1 আছে 1, c1 আছে -5। এর ক্ষেত্রে a2টা কি আছে, a2টা অ্যাকচুয়ালি আছে a, b2টা আছে b, আর c2টা যেটা সেটা আছে c। তাহলে আমাদের কি করতে হবে, a1/a2, দেখো a1/a2 প্রথমে করতে হবে ইকুয়াল টু b1/b2। a1/a2 আমরা কি পাবো, 1/a ইকুয়াল টু 1/b, কেননা a2টা হচ্ছে a আর b2টা হচ্ছে b, সেখান থেকে আমরা পাবো a ইকুয়াল টু b। দেখো তো পাই কি না। এবার বলছে নট ইকুয়াল টু c1/c2, c1/c2 কি আসছে, c1/c2 আসবে -5/c। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে বলছে তাহলে a1/a2 আমরা এটাকে একটু আলাদা করে লিখি, a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2। তাহলে এর ক্ষেত্রে আমরা কি পাবো, a ইকুয়াল টু b পেয়েছি এর ক্ষেত্রে। তাহলে a1/a2 তাহলে কত আসে বলো তো, a1টা ছিল 1, 1-এর a, আর এখানে b1টা ছিল 1, আর এখানে b2টা ছিল b, যেটা আবার b আর aটা হচ্ছে একই, তাহলে আমি এটাকে a লিখে দিলাম। নট ইকুয়াল টু c1 কি আসে -5/c। তাহলে অ্যাকচুয়ালি এটা কিন্তু ও চলে আসে 1, কারণ এইটাও 1, এটা কেটে যাবে। বা আমরা অন্যভাবেও লিখতে পারতাম, a1/b1 ইকুয়াল টু দেখো a2/b2 লিখতে পারতাম। এইটা থেকে সরাসরি আমরা a2টাকে ডান দিকে নিয়ে চলে গেলে উপরে চলে যাবে, আর b1টাকে যদি বাঁদিকে নিয়ে আসি তাহলে সেটা নিচে চলে আসবে। এবার a1/a2টা তাহলে কি এসছে, a1/a2টা এসছে 1, আর a2/b2 কি এসছে, a আর b এসছিল, যেটা কিন্তু a/a, আর নট ইকুয়াল টু বলছে -5/c। এটা যদি হয় তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে -5/c নট ইকুয়াল টু 1। এটার মানে কি দাঁড়ায় বলো তো, c নট ইকুয়াল টু -5। তার মানে আমরা কি পাবো, যে সমীকরণটা লিখেছি ax প্লাস বিওয়াই প্লাস সি, এর ক্ষেত্রে যদি আমরা ওই ভ্যালুগুলোকে পুট করি তাহলে আমরা পাবো ax প্লাস বি আর এটা একই হবে এ ওয়াই, আর সিটা নট ইকুয়াল টু 5। তার মানে সি নট ইকুয়াল টু 5 মানে সি ইকুয়াল টু আমরা 0, 4, 3, -4, -3 লিখতে পারি, যা খুশি দিতে পারি, শুধু সি ইকুয়াল টু নট ইকুয়াল টু 5 মানে আমরা 5 ইনফ্যাক্ট লিখতে পারি। আমি এক্ষেত্রে এটাকে 5 লিখে দিলাম, 5 ইকুয়াল টু 0। এইটা যদি হয় এবারে আমরা কি পাবো বলো তো, এক্স প্লাস ওয়াই প্লাস এ দিয়ে ভাগ করে দিলাম,
তাহলে 5/a ইকুয়াল টু আমরা পাবো 0, যেখানে এটা একটা ধ্রুবক। এইটা হলো হচ্ছে আমাদের প্রথম যেটা, যে এটা আমাদের কী হবে বলো তো, পরস্পর সমান্তরাল হবে। পরস্পর সমান্তরাল হতে গেলে আমি এইটাকে একটা আলাদা নাম দিয়ে দিচ্ছি, যেটাকে আমি C2 করে দিচ্ছি। তাহলে আমরা কি পাবো, x প্লাস ওয়াই প্লাস C2 ইকুয়াল টু 0। এই হচ্ছে আমি সমীকরণ লিখলাম, যেটা কিনা তথাগত সমীকরণের সমান্তরাল হলো। এবারে পরস্পরচ্ছেদী হতে হবে। পরস্পরচ্ছেদী হতে গেলে কি হতে হবে বলো তো, a1/a2 নট ইকুয়াল টু b1/b2। এবারে আমরা অলরেডি a1/a2, a1টা ছিল 1 আর a2টা আমরা লিখেছি a, কারণ আমরা লিখেছি ax প্লাস by প্লাস c ইকুয়াল টু b1/b2, যেটা আমরা b2টা ধরেছি কি b। এটা যদি 1/a নট ইকুয়াল টু 1/b হয়, তার মানে সেখান থেকে আমরা লিখতে পারি a নট ইকুয়াল টু b। আমাদের আর c একই হতেও পারে, নাও হতে পারে, দেখার দরকার নেই। মানে আমাদের x এর সহগ আর y এর সহগ দুটো আলাদা লিখতে হবে। এরকম লিখতে পারতাম যে সমীকরণটা, যে 2x প্লাস 3y প্লাস সি ইকুয়াল টু 0, সি ইকুয়াল টু যা খুশি হতে পারে। বা আমি লিখতে পারতাম 3x প্লাস 2y প্লাস সি ইকুয়াল টু 0, কেননা আমাদের যেটা তথাগত সমীকরণটা কী ছিল, এক্স প্লাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 0। এইটা আর এইটা আমরা আলাদা পেয়েছি, a1/a2 নট ইকুয়াল টু b1/b2 পাচ্ছি। এর ক্ষেত্রে আমরা অসংখ্য পাবো। আমি এরকমও লিখতে পারতাম, 3x মাইনাস 2y লিখতে পারতাম, প্লাস সি ইকুয়াল টু 0 লিখতে পারতাম। মানে এর ক্ষেত্রে আমরা বলছি কোনো, এটা হচ্ছে বি এর দাগের অঙ্কটা, মানে এর ক্ষেত্রে আমরা কিন্তু কোনো নির্দিষ্ট উত্তর এরকমভাবে লিখতে পারবো না, যে যে যার খুশি মতো লিখতে পারে। আমি এটা লিখতে পারি, এটা লিখতে পারি, বা এটাও লিখতে পারি, আরও অনেক উত্তর হতে পারে। এবার দেখো পরস্পর ইন্টারেস্টিং হচ্ছে এইটা, পরস্পর সমাপতিত হবে। এর ক্ষেত্রে কিন্তু আমরা একটাই উত্তর পাবো। সি এর দাগেরটা কী বলছে বলো তো, a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2, যেটা 2 নম্বর কন্ডিশন ছিল। সেই 2 নম্বর কন্ডিশনটা যদি আমরা ফুলফিল করতে পারি, তবেই কিনা আমরা সমাপতিত হয়েছে বলতে পারবো। এবারে এর ক্ষেত্রে x প্লাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 0 ছিল। আমরা যদি a1/a2 সমান b1/b2 এই করতে হয়, আমরা তাহলে কি বলেছিলাম, আসলে সেই দুটো সমীকরণ একটাই সমীকরণ, তাই না? তাহলে এর ক্ষেত্রে a1 কি আছে, আমরা কি পাবো, 1/a2 পাবো। আমি a2 1/a পাবো, আমরা a 1/a পাবো। এখানে পাবো 1/b ইকুয়াল টু পাবো 1/c। ঠিক আছে, তাহলে তার ক্ষেত্রে আমরা কি পাবো বলো তো, এটা পাবো -5/c। ঠিক আছে, তার মানে আমরা কি পাচ্ছি, a ইকুয়াল টু b পেলাম, আর a ইকুয়াল টু যেই আমরা b পাবো, তখন আমরা c কিন্তু -5 পেয়ে যাব। যেমন এর ক্ষেত্রে c নট ইকুয়াল টু 5 পেয়েছিলাম, এর ক্ষেত্রে তখন আমরা ইকুয়াল টু 5 পাবো, আর a ইকুয়াল টু b হয়ে যাবে। a ইকুয়াল টু b মানে যেটা কিন্তু আসলে একই হয়, কেননা দেখো a ইকুয়াল টু b হলে আমরা তখন a1/a2 ইকুয়াল টু b1/b2 যেমন লিখছি, তেমন a1/b1টা আমরা লিখতে পারি a2/b2, b1টা হয়ে যায় 1। তাহলে আমরা এর সমপতিত সরলরেখাটা কি লিখব, x প্লাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 5, কেননা এ ও বি এক, এ ইকুয়াল টু বি এবং তাদের ভ্যালু 1 পেয়েছি, তাই এক্স প্লাস বিওয়াই 1 আর এখানে সিটাও আমরা -5 পেয়েছি, তাই আমরা এটা লিখেছি। তাহলে তথাগতর যে সমীকরণটা আর এই সমীকরণটা তবেই কিনা সমপতিত হবে। হ্যাঁ, এক্ষেত্রে আমি সমীকরণটা লিখিনি। এর ক্ষেত্রে তাহলে সমীকরণটা কীরকম হবে বলো তো, এর ক্ষেত্রে সমীকরণটা তাহলে কী হবে, এক্স প্লাস ওয়াই -5 হওয়া যাবে না, তাই না? তাহলে সমীকরণটা হবে, ধরো আমি লিখলাম +5 ইকুয়াল টু 0। তাহলে এই সরলরেখা আর যে এক্স প্লাস ওয়াই -5 ইকুয়াল টু 0, এই দুটো তবে সমান্তরাল হবে। এর ক্ষেত্রে পরস্পরচ্ছেদী হলো, আর এর ক্ষেত্রে সমাপতিত হলো, দুটো একই সমাধান আসবে। 5-3 বলছে, নিচের দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণগুলি অপনয়ন পদ্ধতিতে সমাধান করি এবং লেখচিত্রের সাহায্যে সমাধান করি। বলতো এটা আমরা অপনয়ন পদ্ধতিতে করব অবশ্যই, কিন্তু লেখচিত্র করব না। 1 বি। অপনয়ন পদ্ধতিতে আমাদের
টার্গেট থাকবে না আমরা সব সময় সেই সমীকরণগুলোকে একটা কিছু এলিমিনেট করার চেষ্টা করব, হয় এক্স বা ওয়াই। আমরা সাধারণত আমি যে প্র্যাকটিস করি সেটা হচ্ছে ওয়াইটাকে এলিমিনেট করা। এক্ষেত্রে যদি ওয়াইটাকে এলিমিনেট করতে হয়, এখানে আছে 3y আর এখানে 2y, তাহলে 3 আর 2 এর লসাগু কী হবে বলো তো? 6। তাহলে এই প্রথম সমীকরণে এমন একটা কিছু আমরা করব যাতে 3y এর জায়গায় আমরা পাই 6y, আর এই দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রেও একই এমন একটা কিছু করব যাতে 2y এর জায়গায় আমরা পাই 6y। তাহলে অবশ্যই এর ক্ষেত্রে 3y থেকে 6y পেতে গেলে 2 গুণ করতে হবে, আর 2 নম্বরে 2y থেকে 6y পেতে গেলে আমাদের 3 গুণ করতে হবে, 3 গুণ করতে হবে। তাহলে আমরা লিখি 1 ইন্টু 2, মানে 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করলে আমরা কি পাই? 4x পাবো, 6y পাবো, আর এখানে -14। 7টাকে আমরা ডান দিকেও রাখতে পারি, আবার বাঁ দিকেও রাখতে, তাতে আমাদের সমাধানের কোনো অসুবিধা হবে না। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ নাম দেব। আর 2 নম্বর সমীকরণের সাথে আমরা কি বলছি? 3 গুণ করব। 3 গুণ করলে হয় 9x প্লাস 6y মাইনাস 24, সেটা সমান হয়ে যায় 0। এটা আমরা পাবো 4 নম্বর সমীকরণ। এবার আমরা এটাকে দেখো, এই সমীকরণ আর এই সমীকরণ থেকে যদি 6yটাকে আমাদের এলিমিনেট করতে হয়, তাহলে আমরা পরস্পর এটাকে মাইনাস করব। তাহলে এক্ষেত্রে মাইনাস করবো, এখানেও মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, আর এটা তো 0 থেকেই যাবে। তার মানে আমরা 3 নম্বর সমীকরণ থেকে 4 নম্বর সমীকরণটাকে মাইনাস যদি করি, তাহলে এর ক্ষেত্রে 4x মাইনাস 9x কী হবে? -5x হয়ে যাবে, আর এদিকে কেটে যাবে, কেটে দিলাম। আর এক্ষেত্রে দেখো -14 আছে, আর এক্ষেত্রে -24টার মাইনাস করলে হয়ে যায় +24, তাহলে -14 আর +24 সেটা করলে হয় +10 = 0। এবারে দেখো অবশ্যই স্বাভাবিকভাবে এই -5xটাকে আমি ডান দিকে নিয়ে যাব, ডান দিকে নিয়ে গিয়ে আমরা বাঁ দিকে লিখবো, আর বাঁ দিকে যেটা 10 আছে সেটাকে ডান দিকে লিখে দেবো। করলে কি হয়? 5x = 10, তাহলে পাবো x = 2। এবার যদি x = 2 পেয়ে গেলাম, এবারে এই x = 2 এর ভ্যালুটা আমরা যে কোনো একটা জায়গায় বসিয়ে দিই। মনে করো আমরা 1 নম্বর সমীকরণে x = 2 যদি বসাই, তাহলে 2 × 2x ছিল, 2 × 2 হয়ে যাবে, প্লাস 3y মাইনাস 7 = 0। এটা আসবে 4, আর এটা হচ্ছে 7, তাহলে কি থেকে যাবে? -3। তাহলে 3y - 3 = 0। এবার 3টা ডান দিকে চলে যাবে, আমি এখান থেকে সরাসরি এটাকে ডান দিকে করে দিই, =3। তাহলে y = 1। তাহলে আমরা কি পেলাম? এই দুটো সমীকরণের সমাধান, x = 2, y = 1। এটা যদি আমরা গ্রাফ আঁকি, তাহলে আমরা দেখব যে এটা 2, 1 বিন্দুতে এই দুটো সরলরেখা ছেদ করেছে। 2 এর দাগের অঙ্কটা বলছে 7x - 5y + 2 = 0 সমীকরণকে কত দিয়ে গুণ করলে 2x + 15y + 3 এর সমীকরণের সঙ্গে যোগ করব যাতে y চলটিকে অপনীত করতে পারি। এগুলো হচ্ছে শুধুমাত্র ভাষার পার্থক্য, আর কিচ্ছু না। মানে এক্ষেত্রে আমরা কি বলছি? দুটো সমীকরণ 2 এর দাগের অঙ্কে এক্ষেত্রে আমাদের সমাধান করতে বলছে না, কিন্তু কত দিয়ে গুণ করতে হবে সেইটা খালি বলে দিলেই হবে। এর থেকে সহজ আর কী হতে পারে? মানে এটা হচ্ছে খালি 1 বা 2 নাম্বারের অঙ্ক। 7x - 5y + 2 = 0 এই সমীকরণটাকে বলছে কত দিয়ে গুণ করলে 2x + 15y + 3 = 0 এই সমীকরণের সঙ্গে যোগ করব যাতে y চলটিকে অপনীত করতে হবে, মানে এই yটাকে আমরা সরাতে পারি। এক্ষেত্রে যেহেতু অলরেডি আমাদের -5y আছে, যোগ করব বলছি, এর ক্ষেত্রে যেহেতু দুটোই প্লাস ছিল, +6y, তাই আমরা মাইনাস করেছি একটাকে সরাতে গেলে। 5 আর 15 লসাগু কিন্তু হয় 15। তাহলে 15 করতে গেলে এই সমীকরণের সাথে কত গুণ করলে আমরা 15 পাবো? 3। তাহলে আমরা পেয়ে যাব 21x - 15y প্লাস, এটা 2 আছে, 2 এর সাথে 3 গুণ করলে হবে 6, সমান হয়ে যাবে 0। তার সাথে দেখো তখন তুমি ইজিলি এখানে 2x + 15y + 3 = 0 করলে দেখো যোগ করলে তবে এটা কেটে যাবে, পড়ে থাকবে এদিকে শুধুমাত্র x আর এই কনস্ট্যান্টটা। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর কি হবে? উত্তর হবে যে আমরা প্রথম সমীকরণকে 3 দিয়ে গুণ করলে তবেই আমরা এটা অপনীত করতে পারবো। এবারে 3 এর দাগেরটা বলছে 4x - 3y = 16, আর 6x + 5y
সমান 62 উভয় সমীকরণকে সবথেকে ছোট কোন কোন স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করলে দুটি সমীকরণের এক্স এর সহগ সমান হবে। তার মানে এক্ষেত্রে আমরা অপনীত কাকে করব, এক্সকে করব। এতক্ষণ আমরা যা করছিলাম সেটা হচ্ছে ওয়াইকে করছিলাম, এক্ষেত্রে করতে হবে এক্সকে অপনীত করতে হবে। ওয়াইকেও করতে পারি, এক্সকেও করতে পারি। আমাদের এখানে অঙ্কে বলেছে এক্সকে অপনীত করতে হবে। তো এক্ষেত্রে আমাদের অঙ্কে যেহেতু বলেছে যে আমাদের এক্সকে অপনীত করতে হবে, তাহলে আমরা 4 আর 6 লসাগু করব। 4 আর 6 লসাগু করলে 12 হয়। তাহলে এর সাথে কত গুণ করলে আমরা 12 পাবো? 1 নম্বর সমীকরণে যদি 3 গুণ করি তাহলে আমরা 12 পেয়ে যাব। তাহলে কি আসবে? 12x মাইনাস 9y ইকুয়াল টু 3 ষোলো 48 হয়। এটা আমরা 3 নম্বর সমীকরণ পাবো। আর 2 নম্বর সমীকরণে যদি আমরা কত গুণ করলে আমরা 12 পাবো, যেহেতু অলরেডি 6x দেওয়া আছে তাহলে 2 গুণ করতে হবে। 2 গুণ করলে হয় 12x প্লাস 10y ইকুয়াল টু, এটা হয় 124। এটা আসবে 4 নম্বর সমীকরণ। সমীকরণের সাথে আমরা কি করব? 3 গুণ করব, আর 2 নম্বর সমীকরণের সাথে 2 গুণ করব। উত্তরটা হবে 3 আর 2। 1 নম্বর সমীকরণে 3 গুণ করব, 2 নম্বর সমীকরণে 2 গুণ করব। আচ্ছা, এক্ষেত্রে আমি সমাধানটা করেই দিই, যখন এটা লিখেছি তখন সমাধানটা করে দিই। এটা মাইনাস করলেই 12 আর 12টা কেটে যাবে, এখানে -9y আর এখানে অলরেডি 10y এর সাথে -1 গুণ মাইনাস গুণ হলে হবে -10y। তাহলে এটা হয়ে যাবে টোটাল -19y। আর এক্ষেত্রে দেখো 48 মাইনাস 124 হবে। আমি এটা আপাতত লিখি। এইটা করলে হয়, এটা হবে -76। সেটাকে যদি আমরা 19 দিয়ে ভাগ করি তাহলে কি আসে বলো তো? 4 আসে, কারণ এদিকে -19 আর এদিকে -76। তাহলে ওয়াইটা আমরা পেয়ে গেলাম। এক্সটাকে যেহেতু আমরা অপনীত করেছি এই অঙ্কের ক্ষেত্রে, তাহলে এবারে আমরা প্রথমে ওয়াই এর ভ্যালু পাবো। যেটাকে আমরা অপনীত করি সেটাকে আমাদের পরে বের করতে হয়। সেটা অপনীত হয়ে গেলে যে চলটা থাকে সেইটা প্রথমে পাই। এর ক্ষেত্রে এক্সটাকে অপনীত করেছি, তাহলে ওয়াই পেয়েছি। এবারে তাহলে এক্সটাকে বের করি। 4x মাইনাস 3y, 3 ইন্টু 4 ইকুয়াল টু 16। এইটা হয়ে যাবে 12, 12টা ডান দিকে চলে যাবে, গেলে এদিকে 16 আছে, হয়ে যাবে 12 আর 16 হয়ে যাবে 28। তাহলে হয়ে যাবে 28। তাহলে এক্স কী পাবো? এক্সও আমরা পেয়ে যাব 7। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি সমীকরণটা, এই দুটো সমীকরণ 7 আর 4 এই বিন্দুতে ছেদ করবে, যার সমাধান x ইকুয়াল টু 7, y ইকুয়াল টু 4। এবার অনেকগুলো অঙ্ক আমাদের দেওয়া আছে যেগুলোকে বলেছে যে অপনয়ন পদ্ধতিতে আমাদের সমাধান করতে হবে। আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব, কিন্তু যেগুলো কঠিন অঙ্ক আমরা শুধুমাত্র সেইগুলোকেই সমাধান করব। প্রথমে আমরা 4-এর 3 নম্বর দাগের অঙ্কটা দেখি। 4-এর 3 নম্বর দাগের অঙ্কটা একটু ঘুরিয়ে দেওয়া আছে, সেই জন্যই আমি দেখাচ্ছি, নাহলে কিন্তু অঙ্কগুলো খুব সহজ। এক্ষেত্রে x প্লাস ওয়াই সমান 48, আর এটা হচ্ছে এক্স প্লাস 4 ইকুয়াল টু 5/2 ওয়াই প্লাস। ক্ষেত্রে কিচ্ছু না, আমাদের একটু সরল করে নিতে হবে। যেহেতু এটা 5-এর 2 আছে, আমার এই 2টাকে আমি এদিকে নিয়ে চলে আসবো। তাহলে 2টাকে নিয়ে চলে এলে 2x প্লাস 8 হয়ে যায়, আর এটা 5টা এদিকে গুণ হলে 5y প্লাস 20 হয়ে যাবে। তাহলে আবার এটাকে বাঁদিকে নিয়ে আসবো, 5yটাকে বাঁদিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস হয়ে যাবে, 8টাকে ডান দিকে নিয়ে গেলে -8 হয়ে যাবে। তাহলে 2x মাইনাস 5y ইকুয়ালটা কী আসবে? 8টাকে ডান দিকে নিয়ে গেলে 20 মাইনাস 8 হয়ে যায়, যেটা কিনা হয় 12। এটা আমরা লিখব 2 নম্বর সমীকরণ। এবার এর ক্ষেত্রে আমাদের দেখো, আমি ওয়াইটাকে রিপ্লেস করি, ওয়াইটাকে হচ্ছে অপনীত করব। তাহলে এক্ষেত্রে আছে 5y আর এক্ষেত্রে শুধু ওয়াই, তাহলে এদের লসাগু হবে 5। তাহলে 5 হলে 1 নম্বর সমীকরণে যদি আমরা শুধুমাত্র 5 গুণ করে দিই তাহলেই হবে। তাহলে 1 নম্বর সমীকরণে আমরা 5 গুণ করে দিচ্ছি। 5x প্লাস 5y সমান, এটাকে 5 গুণ করলে 240। আর এই সমীকরণটাতে আমরা কোনো কিছু গুণ করলাম না, তার মানে আমরা 1 গুণ করলাম। এগুলোকে এইভাবে কিন্তু লিখতে হবে যেভাবে আমি লিখছি। 2x মাইনাস 5y ইকুয়াল টু আসে 12। যোগ করব, 5y কেটে যাবে, তাহলে হয়ে যাবে 7x ইকুয়াল টু, এটা আসবে 252। তাহলে x কি আসবে? 36। এবারে ওয়াইটা যে কোনো জায়গায় আমরা বসিয়ে নিতে পারি। প্রথম সমীকরণ ওটা একটু ইজি আছে, তাই ওই সমীকরণ আমরা যদি বসাই, এক্স প্লাস ওয়াই সমান 48, সেক্ষেত্রে আমরা এক্সটা পেয়ে গেলাম 36 প্লাস ওয়াই সমান আসে 48। এক্ষেত্রে দেখো 36টা ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 48 মাইনাস
36 কত হয় 12, তাহলে আমাদের সমাধানটা হয় এক্স ইকাল টু 36, ওয়াই সমান 12 ভাবে করেছি। একই রকমভাবে 4 আর 5টা একই রকম হবে। 6-এর দাগেরটা একটু ইন্টারেস্টিং আছে, 4-এর 6টা দেখাই। এটাতে কি দেখছি, এক্স বাই 2 প্লাস ওয়াই বাই 3 ইকুয়াল টু 1, এটা 1 নম্বর সমীকরণ। এগুলো ইন্টারেস্টিং বলতে কিছুই না, তোমাকে প্রথমে একটু সরল করে নিতে হবে, তারপরে যেমন প্রসিডিওর আছে সেভাবেই করতে পারবে। আমরা তাহলে প্রথমে সরল করে নিই। এ দুটো লসাগু হয় 6, তাহলে আসবে 3x প্লাস 2y ইকুয়াল টু 1। সেখান থেকে আমরা কি পাবো, 3x প্লাস 2y ইকুয়াল টু 6। এবার এটাকে 1 নম্বর নাম দেব। একই রকমভাবে এটাও আসবে, এটা 2 নম্বর নাম দিয়ে দিলাম। এইবারে দেখো এখানে আমি ওয়াইটাকে রিপ্লেস করব, মানে ওয়াইটাকে অপনীত করব। তাহলে আমরা কি করব, এই দুটোর আবার দেখো 2 আর 3-এর লসাগু হচ্ছে 6, তাহলে প্রথম সমীকরণে আমরা কি গুণ করলে 6 পাবো, প্রথম সমীকরণে 3 গুণ করলে আমরা 6y পাই। 9x প্লাস 6y ইকুয়াল টু 18, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ নাম দেব। 4x প্লাস 6y ইকুয়াল টু 12, এটাকে আমরা নাম দেব 4 নম্বর সমীকরণ। বিয়োগ করলে এই 6y কেটে যাবে, এখানে থাকবে 9x মাইনাস 4x, সেটা হয়ে যাবে 5x। 3 মাইনাস 4 করলে আমরা পাবো 5x ইকুয়াল টু 18 মাইনাস 12 হয় 6, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, x সমান 6/5। এবার আমরা 1 নম্বর সমীকরণে x ইকুয়াল টু 6/5টাকে দিয়ে দিই, তাহলে 3 ইন্টু 6/5 প্লাস 2y ইকুয়াল টু 6, এটা আমাদের আসে 18 2 3 6 18, নিচে 5, তাহলে 2y কি আসবে, 6 মাইনাস 18/5। আবার যথারীতি এটার আমরা লসাগু করব, করলে আমরা পাবো নিচে 5, এটা আসবে 30 মাইনাস 18 সমান হয়ে যায় 12-এর 5, তাহলে এই 2 আর এই 12 কাটলে 6, তাহলে y ইকুয়াল টু 6/5। তাহলে আমাদের সমীকরণ দুটোর সমাধান কি এলো, x ইকুয়াল টু 6/5, y ইকুয়াল টু 6/5। 7-এর দাগের অঙ্কটাও ওই একই রকম সরল করে নিলে তোমরা তারপরে যথারীতি করতেই পারবে। 8-এর দাগের অঙ্কটা একটু দেখানোটা দরকার, কারণ এটা বাকি অঙ্কগুলোর থেকে আলাদা। উপরে xy বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু দেখো 1/5 আছে। এটাকে আমরা সরল করার জন্য আমরা কি করব, সমীকরণের যেহেতু লেফট রাইটে যদি আমরা উল্টে দিই তাহলে মানটা কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা কি করলাম, এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই করে দিলে এখানে কি আসবে, 5/1 হয়ে যাবে। সেক্ষেত্রে এটা কীরকম আসবে বলো তো, এক্স বাই এক্স ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ওয়াই, এখানে আসবে 5, তাহলে এর ক্ষেত্রে এক্স এক্স কেটে যাবে 1/y, আর এর ক্ষেত্রে ওয়াই কেটে যাবে 1/x, এটা সমান পড়ে থাকে 5। আমরা এবার এইটাকে 1 নম্বর সমীকরণ নাম দেব। দ্বিতীয় ক্ষেত্রে এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই আছে 1/9, এর ক্ষেত্রে আমরা একই রকমভাবে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই সমান হয়ে যাবে 9। সেখান থেকে কি হবে, এটা যেমন যোগ করেছি এর ক্ষেত্রেও ভাগ করলে সেই একই রকম জিনিস চলে আসবে, মানে প্রথমটার ক্ষেত্রে আসবে 1/y মাইনাস 1/x হয়ে যাবে, সেটা সমান 9 হয়ে যাবে। এটাকে আমরা নাম দেব 2 নম্বর সমীকরণ। দেখো এইটা যেমন আমরা সরল করে নিয়েছি, এরপরে কিন্তু আর অপনয়ন পদ্ধতিতে আমাদের কিন্তু আর যে লসাগু বের করে যে গুণ করতে হচ্ছিল সেটা আর করার দরকারই নেই। দেখো এখানে আছে 1/y প্লাস 1/x, আর এখানে আছে 1/y মাইনাস 1/x। আমরা সরাসরি কোনো কিছু না করে আমরা 1 প্লাস 2 করে দেবো। 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে কীরকম আসে বলো তো, 1/y প্লাস 1/x প্লাস 1/y মাইনাস 1/x, এটা আসে 5 প্লাস 9, 1/x কেটে যাবে, কেটে গেলে কী হবে বলো তো, 2/y হয়ে যাবে, 2/y সমান 40, 2/14 সমান y। তাহলে y কি আসবে, y সমান 2 আর 14 কাটাকাটি হলে 1/7, y তাহলে 1/7 এসে গেল। এবার 1/7টাকে আমরা 1 নম্বর সমীকরণে দিয়ে দিই। 1 নম্বর সমীকরণে যদি 1/7 এর মান বসিয়ে দিই
তাহলে 1/7 প্লাস 1/x সমান হয়ে যায় 5। তাহলে কি আসবে, 1/x সমান হবে 5 মাইনাস 1/7। এইটা করলে আমাদের আসে 7, 5 সাথে 35 মাইনাস 1 আসবে 34/7। তাহলে কি হবে, x ইকুয়াল টু কী হয় বলো তো, x ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 7/34। এক্ষেত্রে তাহলে আমরা কীরকম সমাধানটা পাবো বলো তো, যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর স্থানাঙ্ক হবে 7/34 আর 1/7। ঠিক আছে, এরকম একটা বিন্দুতে আমরা দুটো সরই যে সমীকরণ দুটোর ছেদ বিন্দু পাবো। 10-এর দাগেরটা দেখাই, এটা একটু আলাদা আছে। 14/x প্লাস ওয়াই প্লাস 3/x মাইনাস ওয়াই ইকুয়াল টু 5। ঠিক আছে, আমরা এবার এটাকে সরল করি। এটাকে সরল করলে যেমন আমরা যথারীতি এটা আসবে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, আর উপরে 14 এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে প্লাস 3 এক্স প্লাস ওয়াই হয়ে যাবে, সেটা সমান 5। এইটা করলে আমরা পাবো, আমি এটাকে ডান দিকে একেবারে নিয়ে চলে যাচ্ছি, 14x মাইনাস 14y প্লাস 3x প্লাস 3y ইকুয়াল টু 5 ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। পরের স্টেপে কী আসবে, 14 আর 3 17x, আর এইটা হয়ে যাবে 11y। এইটা আমরা যে গুণ করা শিখেছি সেটা করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার আমরা এটাকে 1 নম্বর সমীকরণ নাম দেব। পরেরটাও একই রকমভাবে আমরা সরল করব। এইগুলো আগে এই টাইপের অঙ্কগুলো যেরকম থাকবে দেখে ঘাবড়ানোটা স্বাভাবিক, কিন্তু একটু যদি আমরা সরল করে নিই তাহলে কিন্তু অঙ্কগুলো খুব সহজেই করা যায়। এর ক্ষেত্রেও দেখো, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, উপরে আসবে 21 ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস অফ 1 ইন্টু এক্স প্লাস ওয়াই, সেটা সমান আসবে 2। এটাকেও আবার করলে আমরা কি পাবো, 21x মাইনাস 21y মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর এটাকে ওপারে নিয়ে গিয়ে আমি সরাসরি লিখে দিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে কি আসবে, এখানে 21x আর মাইনাস 1x সমান আসবে 20x মাইনাস 22x ইকুয়াল টু 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার এখানে দেখো 20x আছে, এখানে 22 আছে, আর এদিকে 2 আছে, তাহলে আমরা এটা 2 দিয়ে ভাগ করে দিই। 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, 20কে 2 দিয়ে ভাগ করলে 10x হবে 20xকে। এটা আসবে, এটা y, এটা আসবে 11y, সেটা সমান কি আসবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এইবার একটা জিনিস লক্ষ্য করো, কেন এইরকমভাবে আমরা নাম দিয়েছি। এক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমাদের এখন উদ্দেশ্য হবে আমরা এইটাকে তাড়াবো, কেননা এইটাকে যেহেতু স্কোয়ার আছে আর এদিকে আমাদের 2 চল 1 ঘাত আছে, আর এখানে দেখো 2 ঘাত আছে, সেই জন্য আমরা এখন এটাকে এলিমিনেট করব। এইটা হবে আমাদের টার্গেট। এবারে এদিকে যদি এলিমিনেট করতে হয়, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই পুরোটাকেই আমরা এলিমিনেট করব। এর ক্ষেত্রে আমাদের কিছু নেই মানে 1 আছে, আর এর ক্ষেত্রে কিছু নেই মানে 5 আছে, তাহলে আমাদের এটাকে 5 করতে হবে। তাহলে প্রথমটাকে আমরা কি করব, 1 গুণ করলে কি পাবো, 17x মাইনাস 11y সমান 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ নাম দেব। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা 5 গুণ করব। 5 গুণ করলে এইটা কি হবে, 50x মাইনাস 55y ইকুয়াল টু 5 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবারেই দেখো, এই ডান দিকে এই দুটোই আমাদের সমান পেয়েছি, তাহলে এটাকে সরাতে গেলে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। সেক্ষেত্রে তাহলে আমরা পাবো যে এইটা কেটে যাবে, আর এটা বিয়োগ করলে হয়, এটা দেখো 17 প্লাস 17 আছে, আর এখানে মাইনাস 50 আছে, তাহলে সেটা করলে হয় মাইনাস 33x।
আর এটা এই মাইনাস আর এই মাইনাস, 55 মাইনাসটা আর এই মাইনাসটা দুটো গুণ হয়ে যাবে, গুণ হয়ে কি হবে বলো তো, প্লাস হয়ে যাবে। আর এখানে যেহেতু 11 আছে মাইনাস হয়ে যাবে, তাহলে 44y ইকুয়াল টু ডান দিকটা শূন্য হয়ে যাবে। এইবারে দেখো 33x সমান 44y হলো, 11 দিয়ে দুদিকে ভাগ করে দিই, 3x ইকুয়াল টু 4y। আমি এখান থেকে কি করি, x ইকুয়াল টু 4/3y লিখে দিলাম। এইবার আমরা একটা ইন্টারেস্টিং জিনিস কি করব, যে এই যে x এর মানটা আমরা পেয়েছি, x ইকুয়াল টু 4/3y, সেটাকে আমরা আমাদের যে ইকুয়েশন দেওয়া আছে সেগুলোতে আমরা দেব, বসাবো। তার যে বসানোর জন্য আমরা কি করি, x প্লাস ওয়াই এর মানটাকে বের করে নিই। x প্লাস ওয়াই কী হবে, x এর মান আমরা এই বের করেছি 4/3y প্লাস ওয়াই, এটাকে আমাদের যেমন ভগ্নাংশে যোগ করলে হয় 4y প্লাস 3y, তাহলে কি আসবে 7y/3। আবার x মাইনাস ওয়াই করলে, কেন আমরা x প্লাস ওয়াই করছি, যেহেতু আমাদের যেটা মূল যে ইকুয়েশান দেওয়া ছিল, একটা x প্লাস ওয়াই ছিল আর একটা x মাইনাস ওয়াই ছিল, সেই জন্য আমরা ওই রকমভাবে বের করে নিচ্ছি। তাহলে সরাসরি আমরা ওখানে গিয়ে অ্যাপ্লাই করে দেবো, ওটাকে বসিয়ে দেবো। x মাইনাস ওয়াই কী হবে, 4/3y মাইনাস ওয়াই, এটাকে বিয়োগ করলে 3, 4y মাইনাস 3y সমান হয় y/3। এবারে আমাদের যেটা 1 নম্বর ইকুয়েশন কী ছিল, এবারে আমরা 14/x প্লাস ওয়াইটা কী পেয়েছি, 7y/3 পেয়েছি। তাহলে আমরা কী লিখব, 14/7y/3 প্লাস 3/x মাইনাস ওয়াইটাকে কী লিখব, y/3, সেটা সমান লিখব 5 ইন্টু, এটা নিচে আছে এটা উপরে চলে যাবে, এটা হয়ে যাবে 3, আর এখানে আসবে 7y প্লাস 3 ইন্টু 3/y, সেটা সমান 5 এসে গেল। এবার এই 7 আর এই 14 কাটলে হয় 2, তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো, 6/y, আর এখানে 9/y, সেটা সমান 5 পেলাম। সেখান থেকে আমরা কি পাবো, 15/y ইকুয়াল টু 5, তাহলে আমরা পেয়ে যাব 5y ইকুয়াল টু 15, যেখান থেকে y এসে যাবে 3। তাহলে আমরা y এর মান পেয়ে গেছি। x এর মানটা কি আমরা বের করেছিলাম, x ইকুয়াল টু 4/3y, দেখো এইটা। এবার এখানে আমরা y এর মানটাকে বসিয়ে দেব, 4/3 ইন্টু 3, তাহলে হয়ে যাবে 4। দেখে অঙ্কটা মনে হচ্ছিল খুব কঠিন, একটু বুদ্ধি খাটিয়ে করলে আমরা সমাধানটা পেয়ে গেলাম। তার মানে এদের ছেদ বিন্দু হবে 4, 3, x ইকুয়াল টু 4, y ইকুয়াল টু 3। এবার আমরা একটু 12 দাগের অঙ্কটা করি। x প্লাস ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি, এক্স প্লাস ওয়াই এ প্লাস বি, এটা আমরা সরাসরি 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। এর ক্ষেত্রে সরল কিছু করার নেই। পরেরটা আসবে এক্স মাইনাস বি ওয়াই, বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে আমাকে বলো, এখানে আমি যদি ওয়াইকে রিপ্লেস করতে হয়, এখানে আমার শুধু ওয়াই আছে আর এখানে বি ওয়াই আছে, তাহলে এর সাথে আমি যদি এই পুরো সমীকরণটার সাথে বি গুণ করে দিই, তাহলে বি ওয়াই পেয়ে যাব। আর এখানে অলরেডি মাইনাস আছে, পরে আমরা স্টেপে কি করব, সেই দুটো সমীকরণকে যোগ করে দেবো। তাহলে 1 নম্বর সমীকরণ ইন্টু আমি কি করব, বি করব, গুণ করব। আর দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে আমরা কি করছি, 1 গুণ। এবার এটা আমাদের 3 নম্বর সমীকরণ আর এটা আমাদের 4 নম্বর সমীকরণ। আমরা সিম্পলি 3 আর 4কে যোগ করে দেবো। এখানে আমরা যোগ করলে এই বিওয়াই কেটে যাবে, এখানে থাকছে তাহলে কি বিএক্স প্লাস এক্স ইকুয়াল, আর এদিকে বি স্কোয়ার কেটে যাবে, এ বি প্লাস এ স্কোয়ার। এবার এখান থেকে আমরা যদি এক্সটাকে কমন নিয়ে নিই, এ প্লাস বি, আর এখান থেকে এটা কমন নিলে এ প্লাস বি আসে। দেখো এ প্লাস বি আসে কিনা, এবার এ প্লাস বি কেটে যাবে, তাহলে এক্স ইকাল টু কী হয়ে যাবে, প্রথম সমীকরণে এক্স প্লাস ওয়াই সমান এ প্লাস বি, এবারে এক্স ইকুয়াল টু আমাদের এ প্লাস ওয়াই, এ প্লাস বি, এ কেটে গেল, তাহলে ওয়াই পেয়ে যাব বি। তাহলে ছেদ বিন্দুটা কী হবে, এ কমা বি। অঙ্কটা কি খুব কঠিন ছিল, শুধু একটু ধৈর্য ধরে করার দরকার ছিল, আর কিছু না। এবার আমরা 13 দাগের অঙ্কটা করি। এখন এই রকম যত এইগুলো হচ্ছে একটু টাফ বলতে পারো। প্রথমে যে আমরা অঙ্কগুলো করছিলাম একটু ইজি ছিল, ওগুলো শেখার জন্যে।
তারপরে ধীরে 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 আমরা একটু টাফ লেভেলের দিকে যাচ্ছি। এখানে 13 দাগে কী আছে, এক্স প্লাস এ বাই এ ওয়াই প্লাস বি বাই বি। এটা কিভাবে করব বলো তো? এটা আমরা করব, আমরা ক্রিস ক্রস গুণ করে দেবো। ক্রিস ক্রস যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো, বিটা এদিকে গুণ হবে আর এটা এদিকে গুণ হবে, তাহলে আমরা পাবো বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু এ ওয়াই প্লাস এ বি। এবার এ বি কেটে যাবে, কেটে গেলে দেখো আসছে বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল টু 0। এটা আমরা দিলাম 1 নম্বর সমীকরণ। এবার দ্বিতীয় সমীকরণে কি আছে, এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এবারে আমরা কি করব, ওয়াইটাকে রিপ্লেস করব। এখানে দেখো আছে এ আর এখানে আছে বি, এদের লসাগু কি হয়, এ বি। তাহলে আমরা প্রথম সমীকরণে কি করব, বি গুণ করব। বি গুণ করলে কি আসে, বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই ইকুয়াল টু 0। ডান দিকে 0, তার সাথে যাই গুণ করি না কেন আমাদের 0 আসবে। 2 নম্বর সমীকরণে তাহলে কি গুণ করব, এ গুণ করব, করলে আসে এ স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই। ডান দিকে আমি আপাতত এ রেখে দিচ্ছি, এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা 4 নম্বর সমীকরণ হলো। এবার এই সমীকরণটাতে 3 থেকে 4 আমি বিয়োগ করব, তাহলে কি হবে, এইটা কেটে যাবে, কেটে গেলে কি আসে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স। আমি সরাসরি করে দিলাম, এখানে বি স্কোয়ার এক্স আছে, এখানে বি স্কোয়ার এ স্কোয়ার এক্স আছে, তাহলে সেটা দুটোকে বিয়োগ করলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স আসবে। আর এক্ষেত্রে আসবে মাইনাস অফ এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটা মাইনাসটাকে যদি আমি গুণ করে দিই, এ ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আসে। এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে যাবে, তাহলে এক্স ইকাল টু এ হয়ে যাবে। এইটা হলো আমাদের সমাধান। এবারে ওয়াইটাকে বের করি। এই সমীকরণে, যেটা 1 নম্বর সমীকরণে আমরা কি পেয়েছিলাম, তাহলে এক্সটা হচ্ছে এ, বি ইন্টু এ। 1 নম্বর সমীকরণ থেকে আমরা যদি ওয়াই এর মানটা বের করতে চাই, মাইনাস এ ওয়াই ইকুয়াল টু 0 করি, তাহলে কি আসবে, এ ওয়াই ইকুয়াল টু এ বি। তাহলে সেখান থেকে ওয়াই ইকুয়াল টু বি। তাহলে আমাদের এক্স আর ওয়াই এর মান কি পেলাম, এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু বি। তার মানে ছেদ বিন্দুটা হচ্ছে এ কমা বি। একটুও কঠিন নয়, শুধু ধৈর্য ধরে ধরে অঙ্কগুলো করতে। এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু 1, বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার, নিচে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 1। এইটাকে একটু সরল করার দরকার আছে। এটা করলে কি আসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, আর এখানে ভেঙে দিলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওটা উপরে চলে গেলে এখানে যেহেতু 1 আছে, তাহলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এ স্কোয়ার বি স্কোয়ার কেটে যাবে, এটা আমাদের আসবে বি এক্স প্লাস এ ওয়াই। এটা করলে আসে বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু টুয়াইজ এ বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটা আমরা এবার নাম দেব 2 নম্বর সমীকরণ। এখানে ওয়াইটাকে রিপ্লেস করব, এখানে বি আছে আর এখানে এ আছে। আগের অঙ্কের মতোই আমরা এখানে এ গুণ করব, এখানে বি গুণ করব, করলেই তাহলে আমরা ওয়াইটাকে রিপ্লেস করতে পারবো 1 ইন্টু এ। 2 নম্বর সমীকরণে কি করছি, আমরা বি গুণ করছি, ইকুয়াল টু টুয়াইজ এ বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 3 মাইনাস 4 করলে দেখো এইটা কেটে যাবে, তাহলে কি আসবে, এ স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার এক্স। আমি এক্সটাকে কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স হয়ে গেল, আর এখানে কি আসবে, এ মাইনাস টুয়াইজ এ বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে। এবার আমাদের এইটাকে সরল করব, এইটাকে সরল করলে কি আসে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এটা যেমন ভগ্নাংশের বিয়োগ আমরা করি, এটা উপরে এখানে কিছু নেই, 1 আছে, তাহলে লসাগু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উপরে গুণ হবে এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টুয়াইজ এ বি স্কোয়ার। আর এখানে তাহলে কি আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স। এবার আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স সমান আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে আসবে এ কিউব প্লাস এ বি স্কোয়ার মাইনাস টুয়াইজ এ বি স্কোয়ার। এখানে একটা এ বি স্কোয়ার, এখানে দুটো এ বি স্কোয়ার, তাহলে কি আসবে, এ কিউব মাইনাস এ বি স্কোয়ার বাই এ
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইবারে দেখো কাটাকুটিটা হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স। এখানে যদি আমরা এটাকে কমন নিয়ে নিই, এটাকে কমন নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে কি বাঁদিকে লিখবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স। এবার এইটা কেটে যাবে, গেলে এক্স এসে যাবে এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবারে আমরা 1 নম্বর সমীকরণ থেকে ওয়াই এর মানটাকে বের করি। 1 নম্বর সমীকরণে কি ছিল, এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু 1। আমি এক্স এর মান পেয়ে গেছি এ ইন্টু এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি ওয়াই ইকুয়াল টু 1। আমরা বি ওয়াইটাকে এদিকে রাখবো, বাকি পুরোটাকে ডান দিকে নিয়ে যাব। 1 মাইনাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এইটা কেটে গেল, এইটা সমান হচ্ছে বি ওয়াই। একটা বি এদিকে কেটে যাবে ডান দিকে, এদিকে তাহলে ওয়াই শুধু পড়ে থাকবে, আসবে এ বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো খুব সুন্দর উত্তর এসছে। এ হচ্ছে এক্স হচ্ছে এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ওয়াই হচ্ছে বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কোনো অসুবিধা নেই। এবারে আমরা 16 দাগের অঙ্কটা করব। 16 দাগের অঙ্কটা করার আগে আমি একটা জিনিস একটু বলে দিই। মনে করো যদি এরকম হয় এক্স স্কোয়ার ইকুয়াল টু 9, আগে বলেছি তাও একবার রিকল করা, তাহলে এক্স ইকুয়ালটা আমরা কি লিখবো, প্লাস মাইনাস 3 লিখবো, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ। -3 এর স্কোয়ার করলে 9 পাই, +3 এর স্কোয়ার করলেও 9 পাই, সেই জন্য আমাদের প্লাস মাইনাস 3 লিখতে হবে। যদি এরকম আসতো এক্স স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে একই রকমভাবে আমরা এক্স পেতাম প্লাস মাইনাস এ মাইনাস বি। তার মানে একবার লিখবো এ মাইনাস বি, আরেকবার লিখবো মাইনাস অফ এ মাইনাস বি, যেটাই কিনা আসলে আসে বি মাইনাস এ। ঠিক আছে, এ মাইনাস বি আর বি মাইনাস এ, এই দুটোই হচ্ছে এক্সের মান। এবারে আমাদের যে অঙ্কটা আছে দেখো, 7x মাইনাস ওয়াই মাইনাস 6, সব থেকে ইন্টারেস্টিং এবং সব থেকে কঠিন অঙ্ক এটা। দেখে এটা আমি বলতে পারি বাকি সবার কাছে সব থেকে কঠিন, কিন্তু এই রকম অঙ্কগুলো হচ্ছে খুবই ইন্টারেস্টিং হয়। ইকুয়াল টু আমি 0 করে দিলাম। আচ্ছা, এক্ষেত্রে অঙ্কটা কিন্তু যেটা দেওয়া আছে সেটা আমার মনে হয় একটু প্রিন্টিং মিস্টেক আছে। এটা যেহেতু এটা একটা সমীকরণ দেওয়া আছে, আমার ধারণা যে 0টা এখানে হবে না, এই যে প্লাসটা এখানে হবে না, এটা ইকুয়াল টু হবে, মানে 7x মাইনাস ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার ইকুয়াল টু 14x প্লাস 2y মাইনাস 16 হোল স্কোয়ার হবে। এটা আমার ধারণা করে আমি এই রকমভাবে ভেবে আমি অঙ্কটা করি। যদি এরকম দেওয়া থাকতো, আমি যেটা বইতে আছে সেইটা ভাবে কিন্তু আমার মনে হয় না অঙ্কটার সমাধান করা যাবে, যেহেতু এটা একটাই ইকুয়েশান। যদি দুটো ইকুয়েশান দেওয়া থাকতো, আমাদের নিয়ম হচ্ছে, যেহেতু আমরা বলছি এক ঘাত দুই চল বিশিষ্ট, দুই চল হচ্ছে এক্স ও ওয়াই, এই দুটোকে মান বের করার জন্য আমাদের মিনিমাম দুটো ইকুয়েশান লাগে। দুটো ইকুয়েশান ছাড়া কিন্তু আমরা এটাকে বের করতে পারি না। যদি কখনো এরকম হতো এক্স ওয়াই আর জেড থাকতো, তখন কিন্তু আমাদের 3টে করে সমীকরণ লাগবে। মানে এরকম হতে হবে a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে a3x প্লাস b3y প্লাস c3z প্লাস d3 ইকুয়াল টু 0। এই 3টে সমীকরণ পেলেই তবে কিন্তু আমরা এক্স ওয়াই এবং জেডের মান বের করতে পারবো। এক্ষেত্রে যেহেতু একটাই দেওয়া আছে, আমাদের এখানে বইতে একটাই দেওয়া আছে, তাই কিন্তু আমরা কোনো কিছু পাবো না। একটা ইকুয়েশান থেকে আমরা বের করতে পারবো না। আমি যদি এইটা দেওয়া থাকে, আমি সেখান থেকে কিন্তু বের করতে পারবো। আমি এইটা ভেবেই করছি। এর ক্ষেত্রে তাহলে কি হবে, আমরা যদি স্কোয়ার রুট করি তাহলে কি আসবে, 7x মাইনাস ওয়াই মাইনাস 6, দেখো এটা প্লাস মাইনাস হয়ে যাবে, 14x মাইনাস প্লাস 2y মাইনাস 16 হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে প্লাসটা ধরে এগোই,
তাহলে কী আসবে 7x মাইনাস ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু আমি ধরছি 14x প্লাস 2y মাইনাস 16। এবারে এইটাকে বাঁ দিকে নিয়ে চলে আসবো বা এইটাকে ডান দিকে নিয়ে চলে যাব। এখানে 7x আছে, এখানে 14x আছে, তাহলে এটা বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে 14 আর 7-এর মাইনাস করলে হয় 7x রাখলাম। এখানে মাইনাস ওয়াই আছে, এখানে প্লাস 2y আছে, এটা মাইনাস ওয়াইটা ডান দিকে চলে এলে, এটা ডান দিকে চলে গেলে প্লাস ওয়াই হয়ে যাবে, তখন 3y হয়ে যাবে। আর এখানে -16 আছে, আর এখানে আছে -6, -6টা ডান দিকে গেলে +6 হয়ে যাবে, সেটা -16-এর সাথে যোগ বিয়োগ করলে হয় 10, সেটা সমান কিন্তু 0। এইটা এবার আমরা 1 নম্বর সমীকরণ পেলাম। আর দ্বিতীয় যে কেসটা ছিল সেটা কি হয়েছে, 7x মাইনাস ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু মাইনাস অফ 14x প্লাস 2y মাইনাস 16। এবার এর ক্ষেত্রে আমরা যেমন সরল করি, 7x মাইনাস ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু মাইনাস 14x মাইনাস 2y প্লাস 16। এবারে এগুলোকে বাঁদিকে নিয়ে আসি, এদিকে -14টা বাঁদিকে এলে +14 হয়ে যাবে, আর এখানে অলরেডি 7 আছে, 7x আছে, তাহলে দুটো মিলিয়ে আমাদের কি হবে, 21x হয়ে যাবে। ঠিক তেমনি এখানে মাইনাস ওয়াই আছে, আর এখানে প্লাস 2y আছে, মাইনাস 2y আছে, মাইনাস 2yটা বাঁদিকে এলে প্লাস ওয়াই 2y হয়ে যাবে, আর এখানে মাইনাস ওয়াই, তাহলে একটা y হয়ে যাবে y। আর এদিকে 16 আছে, আর এদিকে -6 আছে, 16টা বাঁদিকে এলে আর 16 আর 6 যোগ করে 22 হবে, -22 ইকুয়াল টু 0। এইবার দেখো আমরা দুটো সমীকরণ পেলাম। এবারে আমরা যদি ওয়াইটাকে রিপ্লেস করতে হয়, এই সমীকরণে ওয়াই এর সহগ হচ্ছে 1 আর এখানে 3, তাদের লসাগু 3, তাহলে আমরা এটাকে 3y করে দিলেই হয়ে যাবে শুধু। তাহলে 1 নম্বর সমীকরণ ইন্টু 1 করে দিলাম, আমাদের 3 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণের সাথে 3 গুণ করলে এটা আমাদের হয় 4 নম্বর। এবারে আমরা কি করব, মাইনাস করব, এটা কেটে যাবে, আর এটা 7 থেকে -63 মানে 7-এর থেকে -63 বিয়োগ করলে কি হয়, 7-এর থেকে 63 বিয়োগ করলে -56x হয়। আর এটা প্লাস হয়ে যাবে -66, আর এখানে মাইনাস আছে, দুটো প্লাস হয়ে যাবে, আর উপরে আছে 10, তাহলে আমরা কি পাবো, +56 ইকুয়াল টু 0। সেখান থেকে দেখো আমরা x এর মান পেয়ে যাব 56x, এটাকে ডান দিকে নিয়ে চলে যাব, 56x ইকুয়াল টু 56, তাহলে x এর মান কি পাবো, 1। এবার এই 1 এর ভ্যালুটা আমরা যে কোনো জায়গায় পুট করে দিই, এটা 2 নম্বর ইকুয়েশন। আমি 2 নম্বর ইকুয়েশনে যদি x এর মানটা বসিয়ে দিই, তাহলে কি পাবো বলো তো, x এর মান যেহেতু 1 আছে, তাহলে 21 পাবো, প্লাস y মাইনাস 22 ইকুয়াল টু 0, তাহলে কি পাবো, y মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে y ইকুয়াল টু 1। তাহলে কিন্তু আমরা x আর y এর মান কি পেলাম, 1 1। যদি আমাদের ইকুয়েশনটা এই রকম দেওয়া থাকে, আমার ধারণা এটা এরকমই হবে, বইতে হয়তো একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে।